যা কিছু আমরা অর্জন করতে চাই তা অর্জন করতে পারার নাম হচ্ছে সাফল্য। সেটা আপনার ডিগ্রি হোক, সেটা আপনার আ বড় ব্যবসা হোক, সেটা খেলাধুলা হোক। মানে যেই কোনো সেক্টরে আপনি যা কিছু অর্জন করতে চান তা অর্জন করতে পারার নাম যদি হয় সাফল্য, তাহলে সাফল্যের সাথে কতগুলো পরীক্ষিত, প্রমাণিত, প্রতিষ্ঠিত মূলনীতি আছে। যে যারা সফল হয়েছে সেটা পেশা জীবনে, সেটা খেলাধুলায়, সেটা ব্যবসা-বাণিজ্যে, সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যারা সফল হয়েছে তো তাদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে। তাদের মধ্যে কমন কিছু ফিচার আছে। সো সেই জিনিসগুলো সে তাদেরকে নিয়ে গবেষণা করে আমরা এই মূলনীতিগুলো পাই। ঠিক একই রকমভাবে যারা ব্যর্থ, তো তাদেরকে নিয়েও তো গবেষণা হয়েছে। যে কি কারণে তাদের পরিবারে অশান্তি, কি কারণে তারা ব্যবসায় উন্নতি করতে পারছে না, কি কারণে তারা তাদের পেশা জীবনে ভালো করতে পারছে না, তাদেরকে নিয়েও গবেষণা হয়েছে। একজন হঠাৎ করে একটা স্পোর্টস স্টার হয়ে গেল। এরপরে সেই স্পোর্টস স্টার আবার হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমে দেখি। অনেকেই আসলো, একটা সময় তারা খুব বড় স্টার ছিল। এরপরে তারা সেটা কন্টিনিউ করতে পারেনি। তারা বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। সো একটা সময় তারা অনেক ভালো সম্ভাবনাময় তারকা খেলোয়াড় ছিল। তো তাদেরকে নিয়েও গবেষণা হয়েছে। কারণ অনেক সময় নেম ফেম হয়ে যাওয়ার পরে তখন তারা আর ওই যে রুটিন, সেই রুটিনের সাথে কম্প্রোমাইজ করে। তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। তারপরে হচ্ছে তারা অন্যান্য বিষয়ের দিকে মনোযোগ বেশি দেয়। খেলাধুলায় আর সেভাবে মনোযোগ দেয় না। যে কারণে একটা সময় গিয়ে দেখা যায় যে তাদের পারফরম্যান্স এ সেটার প্রভাব পড়ে। তো যাই হোক সাফল্য ব্যর্থতা নিয়ে এ পর্যন্ত প্রচুর গবেষণা হয়েছে। সেখান থেকেই আমরা এই পরীক্ষিত, প্রমাণিত এবং প্রতিষ্ঠিত যে মূলনীতিগুলো পাই, সেগুলো নিয়ে আমরা কথা বলি যেগুলো দুনিয়ার দেশ, জাতি, সকল ভাষা, সভ্যতা, সকল পেশা, সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তো আজকে আমরা এই সিরিজে এটা নিয়ে কথা বলছি এবং আমার এই যে সাফল্যের বিজ্ঞান যে বইটা, এই সাফল্যের বিজ্ঞান বইয়ে এই আলোচনাটা ধারাবাহিকভাবে পাবেন আপনারা অনেক অর্গানাইজড ওয়েতে পাবেন। কথা বলতে গিয়ে তো অনেক সময় অনেক কথা বারংবার বলতে হয়, অনেক কথা প্রসঙ্গে আরো অনেক কথা আসে। সো খুব স্বাভাবিকভাবেই বুঝতেছেন। সো লাইভ আলোচনার আবেদন একরকম, আবার বইয়ের আ আবেদন আরেক রকম। কেউ বই পড়তে পছন্দ করেন বা বইয়ের ভাষায় অনেকে অভ্যস্ত। আবার কেউ আছে যে না এরকম কথাবার্তা যদি হয় সেটাতে আমি বেশি কমফোর্ট ফিল করি। ওকে ফাইন। সো ২ টাই আছে। সো আপনারা এই বইটা কালেক্ট করতে পারেন রকমারি থেকে এবং যারা রকমারি থেকে বইটা কিনবেন আশা করি আপনারা একটা ভালো রিভিউ বা ভালো রেটিং দিবেন। আ আপনারা কাউকে উপহার দিতে পারেন এই বইটা। আপনার প্রিয়জন যারা আছে তাদেরকে বইটা উপহার দিতে পারেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমাদের পরবর্তী প্রজন্ম বা তাদের এই বইটা পড়া দরকার। তাদের এই সাফল্যের মূলনীতি জানা দরকার। কারণ আমরা সবাই চাই যে আমাদের পরিবারের যারা আছে আত্মীয়স্বজন তারা সবাই জীবনে সফল হোক। তো তাদের এই সাফল্যের মূলনীতিটা জানা দরকার। আ তাদের যারা যে ফিল্ডেই চেষ্টা করুক। এখানে নির্দিষ্ট কোনো প্রফেশনকে হাইলাইট করা হয়নি। এখানে মূলনীতিগুলো নিয়ে কথা বলেছি যে আপনার প্রফেশন যেই হোক, আপনি যদি এই মূলনীতিগুলো আ অনুসরণ করেন তাহলে আপনি আপনার পেশায় সফল হবেন। সো যাই হোক আজকের মূল আলোচ্য বিষয় যেটা সেটি হচ্ছে আ এখনই শুরু করা। তাই না? এই যে এখনই শুরু করা, হ্যাঁ? আমরা বেশিরভাগ মানুষই জানি যে সফল হতে হলে কি করতে হবে। তাই না? আপনি যে পেশায় থাকেন, যেমন ধরেন আপনি যদি একজন এথলেট হন, মানে ক্রীড়াবিদ হন, তাহলে আপনি খুব ভালো করে জানেন যে আপনার ডায়েট খুব স্ট্রিক্টলি আপনাকে আপনার ডায়েট মেইনটেইন করতে হবে। মানে আপনার ফিজিক্যাল ফিটনেস এর সাথে রিলেটেড যে জিনিসগুলো সেটা ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার রুটিন, আপনার ডেইলি রুটিন, আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমাবেন, কতক্ষণ ঘুমাবেন। এই জিনিসগুলো আপনাকে খুব স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। কারণ আপনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন, আপনি ইভেনচুয়ালি সে খেলায় জিততে পারবেন না। সো ফিজিক্যাল ফিটনেস খুব ইম্পোর্টেন্ট। হ্যাঁ? তারপরে হচ্ছে আম আপনার এক্সারসাইজ করতে হবে। এরপরে সেই খেলার কিছু থিওরিটিক্যাল আ স্ট্র্যাটেজিক যেসব জিনিসগুলো সেটার উপরে বই পুস্তক আছে সেগুলো পড়তে হবে। এরপরে যারা কোচ, এরপরে সিনিয়র অনেক প্লেয়ার আছে। সেখান থেকে আবার স্পোর্টস এ অনেক পলিটিক্স হয়। সো সেই পলিটিক্স সম্পর্কেও আপনার জানা লাগবে। এগুলো সিনিয়রদের কাছ থেকে আমাদের বিসিবি বলেন, আমাদের ফুটবল ফেডারেশন বলেন সেখানে আছে। আপনার যদি ন্যাশনাল টিমে চান্স পাইতে হয়, আপনার যদি অলিম্পিক টিমে চান্স পাইতে হয় তাহলে আপনার কিছু কমিউনিকেশন আপনাকে তো মেইনটেইন করা লাগবে। সো সেগুলো আপনার ওই যে সিনিয়রদের সাথে যোগাযোগ, সেটা না থাকলে শুধু ভালো খেলোয়াড় হলেও আপনি চান্স পাবেন না। কারণ এটাও একজন খেলোয়াড়ের জন্য জরুরি।
আপনার কমিউনিকেশন স্কিল, আপনার বিভিন্ন জনের সাথে যোগসাজশ রাখতে হবে। সো সেসব জিনিসগুলো আপনি আস্তে, আস্তে মানে এগুলো হচ্ছে আপনি জানেন কি করতে হবে আপনাকে। যে আমি যদি সফল হতে চাই একজন ক্রীড়াবিদ হিসাবে তাহলে আমাকে এই কাজগুলো করতে হবে। কিন্তু আনফরচুনেটলি এই কাজগুলো আমরা করি না। একজন স্টুডেন্ট সে খুব ভালো করেই জানে যে সে যদি ভালো ফলাফল করতে চায় তাহলে তাকে কি করতে হবে। এটা সব স্টুডেন্টই জানে। কিন্তু সেই কাজগুলো আমরা আল্টিমেটলি করি না। এ কারণে শেষ পর্যন্ত আমাদের ফলাফল ভালো হয় না। তো এখন অনেক সময় আছে যে হ্যাঁ, ঠিক আছে। আমার মধ্যে ইতিবাচক চিন্তাও আছে। আমার মধ্যে ইতিবাচক আত্মসম্মান বোধও আছে। আমি আমার লক্ষ্য স্থির করলাম। আমি আমার লক্ষ্যে স্থির আছি যে আমি হ্যাঁ, যেটা করতে চাই সেই জায়গায় আমি খুবই ফোকাসড এবং আমি একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি। আমি সেটাতেই খুব ডিটারমেন্ট। আ সবকিছুই ঠিক আছে। কিন্তু এই যে কাজটা শুরু করা, এই শুরু করার জন্য আমরা অকারণ অপেক্ষা করি। আচ্ছা ঠিক আছে আগামীকাল থেকে, আচ্ছা আগামী মাস থেকে। এইটা খুব বেশি হয়। দেখবেন। সব প্ল্যান প্রোগ্রাম করার পর যে হ্যাঁ, একেবারে শুভ নববর্ষ। পহেলা আ মানে কি বলে? আপনার বৈশাখ থেকে। বাংলা নববর্ষ এই ল্যান্ডমার্ক এই দিন থেকে শুরু করে দিব। এসবের কোনো দরকার নেই। এটা বছরের শেষ দিন হোক, এটা আপনার মাসের ১৩ তারিখ হোক আর ১৮ তারিখ হোক, ডাজন্ট ম্যাটার। ভাই শুরু করতে হবে কখন থেকে? এখন থেকে। নাও। তাই না? এই যে এই এখন থেকে শুরু করা এটা হচ্ছে সফল মানুষদের একটা চিরন্তন বৈশিষ্ট্য। পৃথিবীতে যত সফল মানুষ আছে, যত কর্ম সম্পাদক আছে আরকি মানে যারা কাজ সম্পাদন করছে। সফল মানুষ তো হচ্ছে যে একটা কাজ যে সম্পাদন করছে। হ্যাঁ? সো এই কাজ যে সম্পাদন করছে তাদের একটা চিরন্তন বৈশিষ্ট্য হচ্ছে তারা কখন শুরু করে? রাইট নাও। তাই না? এইটা এরকম উল্টাপাল্টা যে না একটা শুভ দিন দেখে ফিক্স করে তারপরে শুরু করব। এগুলো যারা করে তারা জীবনে কোনদিন কোন কাজ শেষ করতে পারে না। তো এজন্য এরা পরে আমরা আক্ষেপ করি যে, "আহারে! আমি যদি ওই যে তখন থেকে যদি শুরু করতাম।" তাই না? যেমন ধরেন এই যে ইংরেজি আমাদের শেখা হয়নি। অথচ এই ইংরেজি কিন্তু আমরা সেই ক্লাস মানে ২ থেকে শুরু করছি। ক্লাস ৫ এ যে গ্রামার, ভয়েস, ন্যারেশন এই একই ভয়েস ন্যারেশন কিন্তু এখনো আছে। এখন আমরা পারি না। কারণ ওইটা সে সময় পড়া হয় নাই। সে সময় যদি পড়ে ফেলতেন তাহলে আপনার সারা জীবনই আপনি দেখতেন যে ভাই একবার পড়ছি আমার পড়া হয়ে গেছে। সো ইয়েস্টারডে আপনার এই যে আমেরিকান কমেডিয়ান আছে জন রিভার। উনি একবার খুব চমৎকার একটা কথা বলছে যে, "ইয়েস্টারডে ইস হিস্ট্রি।" মানে গতকাল যেটা এটা ইতিহাস। এটা মোগলদের মতো, এটা আফগানদের মতো, চেঙ্গিস খানের মতো এটা আর আসবে না। এটা যত দিন যাবে তত বিস্তৃতির অতলে হারিয়ে যাবে। সো অতীত যেটা সেটা হচ্ছে ইতিহাস। হ্যাঁ, ইতিহাস আমাদের দরকার আছে। ইতিহাস থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। সো সেই শিক্ষা হচ্ছে এজন্য যাতে আমরা সেই শিক্ষাটা কাজে লাগাতে পারি। অ্যান্ড টুমরো ইস আ মিস্ট্রি মানে টুমরোটা কি? টুমরো হচ্ছে মিস্ট্রি। টুমরো আগামীকাল আপনি বেঁচে থাকবেন কিনা সেটারই তো কোনো নিশ্চয়তা নাই। আগামীকাল আপনি সুস্থ থাকবেন কিনা? আগামীকাল এই পৃথিবীটা এরকম থাকবে কিনা? who knows? অনেক রকমের ঘটনা ঘটতে পারে। সো আগামীকাল কি ঘটবে সেটা আমরা জানি না। তাই না? সো টুমরো হচ্ছে মিস্ট্রি। টুমরোর উপর আপনার কোনো কন্ট্রোল নাই। ইয়েস্টারডে নিয়ে যেমন আপনি আক্ষেপ, অনুশোচনা যত যা কিছুই করেন সেটা হিস্ট্রি। টুমরো ঠিক একই রকমভাবে এটা হচ্ছে মিস্ট্রি। টুডে ইস দ্য গিফট অফ গড মানে আজকের দিনটাই হচ্ছে আপনার জন্য স্রষ্টার উপহার। হ্যাঁ, দ্যাটস হোয়াই উই কল ইট দ্য প্রেজেন্ট। আমরা প্রেজেন্টকে কি বলি? এই যে বলেন না বিয়েতে কি প্রেজেন্ট দিবেন? প্রেজেন্ট মানে উপহার। আবার প্রেজেন্ট মানে বর্তমান। তাহলে এই বর্তমান শব্দটাকে এই যে প্রেজেন্ট মানে বর্তমান আবার প্রেজেন্ট মানে কিন্তু গিফট। প্রেজেন্ট মানে উপহার। না বলে না প্রেজেন্টেশন যে বিয়েতে কি প্রেজেন্টেশন দিবেন? তার জন্মদিনে কি প্রেজেন্ট দিবেন? কি প্রেজেন্টেশন দিবেন? মানে কি উপহার দিবেন? তাইলে এই একই শব্দ দিয়ে ২ টা জিনিস বুঝায়। একটা হচ্ছে উপহার, আরেকটা হচ্ছে বর্তমান। মানে এই এখনকার যে সময়টা, এই যে এই মুহূর্তে আপনারা আমার আলোচনা শুনছেন, এই যে এইটাই হচ্ছে প্রেজেন্ট, এটাই হচ্ছে উপহার আপনার জীবনের। এটাই হচ্ছে গিফট অফ গড। মানে এইটাই হচ্ছে আল্লাহর দেয়া উপহার। আপনি যদি বলেন যে ওই অতীত, ওইটা গন। ওইটা কাজে লাগাইতে পারছেন, পারেন নাই, যাই হইছে, হইছে। ওইটা ওই সময় এই করলে আজকে ওই হইতো এই বলে তো আর কোন লাভ নাই। সেটা গন। আগামীকাল কি হবে? জানি না আমরা। সো টুডে ইস দ্য গিফট অফ গড। এটাই হচ্ছে প্রেজেন্ট, এটাই হচ্ছে বর্তমান, এটাই হচ্ছে উপহার। সো সফল মানুষের একটা অবধারিত অভ্যাস, সেটি হচ্ছে অ্যাকশন মোড। সফল মানুষদের কি অবধারিত অভ্যাস?
অ্যাকশন মোড। মানে তারা সবসময় অ্যাকশন মোডে থাকে। সবসময় অ্যাক্টিভ তারা। কাজ, কাজের মুহূর্তে থাকে। তাই না? শুধু প্রার্থনায়, প্রত্যাশায় সাফল্য মিলবে না। আপনাকে অবশ্যই কাজ করতে হবে। আপনি যদি বসে, বসে মোনাজাত দিয়ে অপেক্ষা করেন, তাই না? এই যে শবে বরাত নামে আমাদের দেশে একটা আলাদা রাত আছে। যদিও এটা আরব দেশে খুব বেশি একটা প্রচলিত না। আমরা জানি যে শবে বরাত শব্দটাও আরবি না। এমনকি কোরআনে তো শবে বরাতের কোনো উল্লেখ নাই। আ খুব হাদিসেও খুব ঘটা করে এরকম আলোচনা নাই। আ সো যাই হোক অনেকে সেটাকে আবার এখন বেদাত বলতেছে। যাই হোক সে বিতর্কে যাব না আমি। কিন্তু শবে বরাত আমরা জানি যে এই রাতে আমরা যা চাই আল্লাহর কাছে আমরা যদি মোনাজাত দিই তাহলে আমাদের ভাগ্য বদলাবে। মানে ভাগ্য রজনী। কিন্তু যত মোনাজাত আমরা শবে বরাতের রাতে দিয়েছি যদি মোনাজাতে ভাগ্য বদলাতো তাহলে আমাদের সবার বাড়িতে ট্রাম্প টাওয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই সকালবেলায় আবার বাসি হালুয়া রুটি। মানে কিছুই বদলায়নি এসব মোনাজাতে। সো মোনাজাতে আপনার ভাগ্য বদলাবে না। এ কারণেই কাজী নজরুল ইসলাম বলেছেন যে, "খোদা হাত দিয়েছেন হাত পাতিয়া ভিক্ষা করার জন্য নয়। খোদা হাত দিয়েছেন হাত দিয়া অর্জন করিয়া নেয়ার জন্য।" মানে এই যে আপনাকে এই ২ টা হাত দেওয়া হয়েছে, এই ২ টা হাত দেওয়া হয়েছে অর্জন করে নেয়ার জন্য। তাহলে আপনাকে অর্জন করে নিতে হবে। এ কারণেই কাজী নজরুল ইসলাম তার 'যৌবনের' গানে বলেছেন যে, "আমরা আমাদের পৃথিবী আমাদের মতো করিয়া গড়িয়া লইব, এই হোক তরুণদের পণ।" তাই না? আপনার প্রতিজ্ঞা হইতে হবে যে আপনি আপনার পৃথিবী আপনার মতো করে তৈরি করে নিবেন। সেটার জন্য আল্লাহ আপনাকে ২ টি হাত দিয়েছেন। এখন আপনি যদি এই হাত পেতে বসে থাকেন, কোন কিছু বদলাবে না আপনার চারপাশে। সো স্রষ্টা আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু অর্জন করে নেয়ার সামর্থ্য আমাদেরকে দিয়েছেন। তাই না? আপনার আপনার একটা নিরোগ পুষ্ট শরীর আছে। আপনার চিন্তা করার মতো একটা শক্তিশালী মন আছে, মাইন্ড আছে। তো তাহলে আপনার আর কি দরকার? আপনার যা কিছু দরকার আপনি অর্জন করে নেন। আপনার যা কিছু দরকার আপনি অ্যাচিভ করে নেন। সেই অ্যাচিভ করে নেয়ার মতো সবকিছু আল্লাহ দিয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে, "না, আমি তো মুনাজাত দিচ্ছি, আল্লাহ আমার বাড়িতে একটা টাওয়ার বানায়া দেক।" না, this is not how it work. সো কথাটা হচ্ছে যেটা সেটা হলো স্রষ্টা আমাদের সামনে রাস্তা উন্মুক্ত করে রেখেছেন। কিন্তু সে রাস্তা ধরে আপনাকে অগ্রসর হইতে হবে। আপনি যদি বলেন যে, "না, ট্রেডমিলের মতো রাস্তা যদি এরকম ঘুরে" তাও তো ট্রেডমিলের উপরও তো আপনার হাঁটতে হবে। নাহলে তো আপনি চিত হয়ে পড়বেন যদি না আগান। তো তারপরে অবিরাম এগিয়ে যেতে হবে আপনাকে সে রাস্তা ধরে। তাহলেই আপনার কাঙ্ক্ষিত গন্তব্য মিলবে। আল্লাহর কাজ হচ্ছে রাস্তা তৈরি করে রাখা। কিন্তু আল্লাহ আপনাকে সেই জায়গায় গন্তব্যে পৌঁছে দিবে না। কোলে করে নিয়ে দিয়ে আসবে না। আপনাকে একটা উসিলা দিয়ে দিবে। তাই না? এক লোকের ঈশ্বরের উপরে অগাধ বিশ্বাস। এই যে আমাদের যেরকম আল্লাহর উপরে অগাধ বিশ্বাস যে আমরা যেহেতু আল্লাহর কাছে দোয়া করছি সেই দোয়া কবুল হবে, শবে বরাতের রাতে কবুল হবে, লাইলাতুল কদরের রাতে কবুল হবে, অমুক দিন কবুল হবে, অমুক সময়ে কবুল হবে, হ্যাঁ? অমুক ভাবে করলে কবুল হবে। এই যে কবুল হবে এসব দিনক্ষণ দেখে আমরা আল্লাহর কাছে দোয়া করি। তো এইরকমই অ্যা এক লোকের আল্লাহর উপরে এরকম অগাধ বিশ্বাস। মানে সৃষ্টিকর্তার উপরে, ঈশ্বরের উপরে অগাধ বিশ্বাস। তো একবার তার যে এলাকায় সে থাকে, সে এলাকায় ভয়াবহ বন্যার পূর্বাভাস যে ভয়াবহ বান আসতেছে, সুনামি, জলোচ্ছ্বাস। তো লোকজন সব সরিয়ে নেয়া হচ্ছে এবং আপনার আর্মি, নেভি, পুলিশ, এয়ারফোর্স যত বাহিনী আছে সবাই লোকজন সরিয়ে নেয়ায় আ মোটামুটি তোড়জোড় করতেছে আরকি গাড়িতে, গাড়িতে করে, ট্রাকে, ট্রাকে করে আ লোকজন সব সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এর মধ্যে ওই যে যার সৃষ্টিকর্তার উপরে অগাধ বিশ্বাস সে বলল যে, "না আমি এখানেই থাকবো। ঈশ্বর আমাকে রক্ষা করবেন।" তো যাই হোক সে কারো কথা শুনল না। সে চুপচাপ বসে আছে। তো এর মধ্যে মোটামুটি সব লোক সরায় নিয়ে যাওয়া হলো। তো আর্মির একটা টহল জিপ আরকি। তারা টহল দিতেছে যে কেউ কোন জায়গায় বাদ পড়ল কিনা শেষ মুহূর্তে। তো গিয়ে দেখলো যে এক লোক তার বাড়ির সামনে বসে আছে। তো তারে বলল যে, "তো তুমি এখানে বসে আছো কি ব্যাপার? তুমি জানো না মাইকে এলান করা হইতেছে, রেডিও টেলিভিশনে বলা হচ্ছে বন্যা আসতেছে, জলোচ্ছ্বাস আসতেছে। কি ব্যাপার? উঠো গাড়িতে উঠো।" তো সে বলল যে, "না তোমরা যাও। আমার ঈশ্বরের উপরে আস্থা আছে, ঈশ্বরের উপরে আমার বিশ্বাস আছে, ঈশ্বর আমাকে রক্ষা করবেন।" তো যাই হোক আর্মির লোকরা কতক্ষণ তর্ক-বিতর্ক করে পরে চলে গেছে। সে গেল না আর্মির সাথে, সে বসে রইল তার বাড়ির সামনে। কিছুক্ষণ পরে সত্যি, সত্যি পানি এসে তার ওই একতলা নিচতলা যেটা আছে সেটা ডুবে গেল এবং সে দোতলায় বসে আছে বারান্দায়।
তো এমন সময় ওই যে পানি তো মোটামুটি ১ তলা পরিমাণ ডুবে গেছে। পুরো এলাকা পানির নিচে। তো নেভির একটা বোট, স্পিড বোট টহল দিতেছে আরকি। ওই পানির উপর দিয়ে যে কোন জায়গায় যদি ওরকম কাউকে ভাসতে-টাসতে দেখা যায় আরকি, তাহলে তারা উদ্ধার করবে। তো ওই বোট দেখলো যে বাড়ির সামনে বারান্দায় এরকম একটা লোক দাঁড়ায় আছে। মনে করলো যে লোকটা হয়তো কোন কারণে রেস্কিউড হয় না। তাড়াতাড়ি বোট নিয়ে তার কাছে গেল। গিয়ে তাকে বলল যে, "কি ব্যাপার তুমি এখানে কিভাবে?" আসো তাড়াতাড়ি আসো। সে বলল যে, "না, আমার ঈশ্বরের উপর আস্থা আছে এবং আমার এখনো ঈশ্বরের উপর আস্থা আছে। সো তোমাদের আমার নিয়ে টেনশন করার কোন দরকার নেই। ঈশ্বর আমাকে রক্ষা করবেন।" যাই হোক নেভির লোকগুলো চলে গেল। তারপরে তার বাড়ির দোতলাও ডুবলো। সে এখন বাড়ির ছাদের উপরে দাঁড়ায় আছে। তো উপর দিকে আপনার এয়ার ফোর্সের একটা হেলিকপ্টার টহল দিতেছে আরকি পরিস্থিতি কি হচ্ছে, কি আসে, কি বিষয় বোঝার জন্য। তো দেখলো যে এরকম ছাদের উপরে এক লোক দাঁড়ায় আছে। তারা হেলিকপ্টার নিয়ে আসলো। এসে একদম ওই যে রশি-টসি দিয়ে নামছে। নেমে তারা উদ্ধারের প্রচেষ্টা চালাইলো। সে বলল যে, "না, আমারে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু করার দরকার নাই তোমাদের। তোমরা চলে যাও। আমার ঈশ্বর আমাকে রক্ষা করবেন। ঈশ্বরের উপর আমার পূর্ণ আস্থা আছে।" তো এখন তারা বলল যে, "না, পানি আরো বাড়বে। তুমি তাড়াতাড়ি চলো। তুমি মারা যাবা একটু পরে।" সে বলল যে, "না, ঈশ্বরের উপরে আমার অগাধ বিশ্বাস আছে। ঈশ্বর আমাকে ঠিকই রক্ষা করবেন। তোমরা যাও।" সো হেলিকপ্টারে চলে গেল। তো এরপরে পানি আরেকটু বাড়লো। বাড়ার পরে সে ডুবে মরল। তো এইবার সে ঈশ্বরের কাছে গিয়ে সে অভিমান করে বলল যে, "আমি তোমার উপরে এই পরিমাণ আস্থা রাখলাম, এই পরিমাণ বিশ্বাস করলাম, এই পরিমাণ ভরসা রাখলাম। কিন্তু তুমি আমারে বাঁচাইলে না কেন?" তখন ঈশ্বর বলল যে, "তো তোমারে বাঁচানোর জন্য যে আমি আর্মি, নেভি, এয়ার ফোর্স পাঠাইলাম, তুমি তাদের সাথে গেলা না কেন?" মানে বলে যে, "তাইলে তো এই যে আর্মির জিপটা পাঠাইছে, এটা আমি পাঠাইলাম। নেভি পাঠাইলাম, তুমি গেলা না তাদের সাথে। তুমি এয়ারপোর্ট তো তোমার কি ধারণা আমি গিয়ে তোমার সেখান থেকে নিয়ে আসবো?" সো এই হচ্ছে গিয়ে আমাদের ঠিক এই লোকের মতো অবস্থা আমাদের। আমরা মনে করি ঈশ্বর আমাদেরকে হাতও দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে একটা শরীর দিয়েছে, একটা মন দিয়েছে, ঈশ্বর আমাদেরকে সবকিছু দিল। কিন্তু তারপরেও আমরা মনে করতেছি যেহেতু কই ঈশ্বর তো আমাদেরকে দিল না। তার মানে কি? ঈশ্বর আপনার কাজ কইরা দিয়ে আপনারে তারপরে কামাই করে আপনার রান্না-বান্না করে আপনার টেবিলে সাজায় দিয়ে যাবে। না, এরকম হয় না। তো ঈশ্বর আপনাকে এইরকম আর্মি, নেভি, এয়ার ফোর্স আপনার সামনে এগুলো আসবে হচ্ছে অপরচুনিটি হিসেবে। বাট এই অপরচুনিটি গুলোকে আপনার কাজে লাগাইতে হবে। এই সুযোগগুলোকে আপনার কাজে লাগাইতে হবে। যদি এই সুযোগগুলো আপনি কাজে লাগাইতে না পারেন, তাহলে আপনি শেষ পর্যন্ত স্রষ্টাকে গিয়ে বলবেন যে, "আমি তোমার উপরে এই পরিমাণ আস্থা রাখলাম, এই পরিমাণ বিশ্বাস করলাম, এই পরিমাণ ভরসা রাখলাম। কিন্তু তুমি আমাকে দিলা না কেন?" দেইনি কারণ তখন স্রষ্টা বলবে যে, "আমি তো দিছি তোমাকে। কিন্তু তুমি এই সুযোগগুলো কাজে লাগাওনি।" তাই না? স্রষ্টা আমাদেরকে সব রসদ যোগান দিচ্ছেন। প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসতেছে। দেখুন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের সামনে নতুন সম্ভাবনা নিয়ে আসছে। কিন্তু সেসব সম্ভাবনা আমরা কাজে প্রয়োগ করছি না। এই অপার সম্ভাবনাগুলো আমরা চিনতে পারি যখন এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তাই না? যেমন ধরেন আপনি কোন জ্যোতিষীর কাছে যদি যান, আজকে যদি আপনি কোন জ্যোতিষীর কাছে যান, গেলে দেখবেন জ্যোতিষী আপনার হাত দেখে যদি আপনাকে বলে যে আপনি আপনার জীবনে এরকম ৩ টা বড় সুযোগ পেয়েছেন, যে সুযোগগুলো কাজে লাগালে আজকে আপনি $১০০,০০,০০০ এর মালিক থাকতেন। এই কথা বললে আপনি দেখবেন জ্যোতিষীর সাথে একমত হবেন। আপনি বলবেন যে উনি খুব ভালো জ্যোতিষী। কথা সত্য। আমার জীবনে আমি এরকম ৩ টা সুযোগ পেয়েছিলাম। হ্যাঁ। এই ৩ টা সুযোগ যদি কাজে লাগাইতে পারতাম তাহলে আজকে আমি $১০০,০০,০০০ এর মালিক থাকতাম। কথা সত্য। তো এই কথা সত্য কেন? কারণ আমরা এই জ্যোতিষীরা এইজন্যই জ্যোতিষীগিরি করতে পারে। কারণ এরকম কিছু কথা সবার বেলায় সমানভাবে প্রযোজ্য হবে। কারণ হচ্ছে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই যে এই আলোচনা যতজন শুনতেছেন তাদের জীবনে এরকম ৩০০ না এরকম অন্তত ৩০ টা সুযোগ আসছে। আপনি এখন নিজে বুঝতেছেন যে হ্যাঁ, এই সুযোগগুলো যদি আমি কাজে লাগাইতাম তাইলে আজকে আমি $১০০,০০,০০০ এর মালিক থাকতাম। এরকম সুযোগ আমি পাইছি আমার জীবনে। কিন্তু এই সুযোগগুলো আমি কাজে লাগাইনি। হ্যাঁ, এরকম সুযোগ, এরকম ঘটনা আসছিল আমার জীবনে। সো কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি কারো হাত বা মুখ না দেখেই এরকম অতীত বলে দিতে পারবেন। যে কারো সম্পর্কে এরকম বলে দিতে পারেন যে আপনার জীবনে এরকম ৩ টা অপরচুনিটি আসছিল, ৪ টা অপরচুনিটি আসছিল। আপনি যদি সেগুলো কাজে লাগাইতে পারতেন তাহলে আজকে আপনি অনেক ধনী থাকতেন। আজকে আপনি কোটিপতি থাকতেন। আজকে আপনি অনেক বিখ্যাত থাকতেন। বলবে যে হ্যাঁ, কারণ আমাদের জীবনে আমরা এরকম অজস্র সুযোগ পেয়েছি যেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। কেন কাজে লাগাতে পারিনি? দীর্ঘসূত্রিতার কারণে। অ্যাকশন মোড এ না থাকার কারণে। এই করব, করতেছি, আজকে থেকে না, কালকে থেকে, পরশু থেকে। এই আগে হাতের কাজটা শেষ করি। এই করতে আর করা হয়ে ওঠেনি। তাই না? আমাদের সবার একটা বর্ণময় অতীত আছে।
মানে সবার আপনি যাকে জিজ্ঞেস করবেন সকল মানুষের একটা বর্ণময় অতীত আছে। যেখানে সাফল্য আছে, ব্যর্থতা আছে, পাওয়া না পাওয়া, হাসি, কান্না, প্রত্যাশা, প্রাপ্তির বহু হিসাবেই অমিল রয়ে গেছে। তাই না? এখন এই যে আমরা তো আমাদের অতীতকে ফিরিয়ে আনতে পারব না। অতীতের দিকে তাকিয়ে আমরা অনেক সময় আমাদের ভুলগুলো চিনতে পারি। অতীতের দিকে তাকিয়ে আমরা অনেক সময় আম বুঝতে পারি যে এই সিদ্ধান্তটা নেয়া আমার ঠিক হয়নি, এটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আ তখন আমরা খুব সহজেই হিসাব মিলাতে পারি। আমরা জিততে পারি যে আমি যদি এই কাজটা না করতাম মানে যে ম্যাচটা পার হয়ে গেছে সেই ম্যাচে আপনি কেন কি করলে আপনি জিততেন সেই হিসাব কিন্তু আপনি খুব সহজেই মিলাইতে পারেন। যে এই ভুলটা না করলে এইভাবে ফিল্ডিং পজিশনটা না সাজাইলে এখান থেকে এইটা খুব ইজি। একটা গত ম্যাচ যেটা সেটা জেতার আপনি ১০০ টা ফর্মুলা দিতে পারবেন। যে এটা ইজি ম্যাচ ছিল। খুব সহজেই আমরা জিততে পারতাম। তাই না? অতীতের শোক, জয়োল্লাস এগুলা অভিজ্ঞতা ছাড়ার কিছু না। এগুলা জাস্ট আপনার একটা এক্সপেরিয়েন্স যেগুলো আপনাকে হয়তো আ আপনার দেখাবে। তাই না? এখন কিন্তু বর্তমানটা হচ্ছে গিয়ে ইম্পোর্টেন্ট। বর্তমান। অতীতে কি করতে পারতেন না পারতেন সেগুলা। আমি একবার এক মানে ভিয়েতনাম যুদ্ধে ফেরত এক আ ভেটেরান আরকি একজন আমেরিকান সৈনিকের সাথে কথা হচ্ছিল। তো উনাকে আমি জিজ্ঞেস করলাম আরকি যে, আপনার এই যে ভিয়েতনামে আপনি যুদ্ধ করেছেন, সেটা তো একটা দুর্লভ অভিজ্ঞতা। আমরা বিভিন্ন সিনেমা-টিনেমায় দেখেছি। আ সেটা খুবই একটা কঠিন যুদ্ধ ছিল। বিশেষ করে আমেরিকানদের জন্য। সো আপনি একটু আপনার সেই এক্সপেরিয়েন্স টা বলেন। তো উনি অনেকক্ষণ চুপ করে থাকলো। বলল যে, "দেখেন আপনারা যারা সিনেমা-টিনেমায় দেখছেন, হ্যাঁ, সিনেমা তো ভালো অনেক সিনেমা তৈরি হয়েছে ভিয়েতনাম যুদ্ধের উপর। আ এবং এর মধ্যে একটা আছে 'উই ওয়ার সোলজার' মেল গিবসনের। সো দারুণ একটা সিনেমা। সো আমি বেশ কয়েকবার দেখছি। সো ভিয়েতনাম যুদ্ধের উপরে অসাধারণ একটা সিনেমা। আরো অনেক সিনেমা তৈরি করছে ভিয়েতনাম যুদ্ধের উপরে। তো উনি বললেন যে, "হ্যাঁ, 'উই ওয়ার সোলজার' অনেক ভালো একটা সিনেমা।" কিন্তু সত্যি কথা হচ্ছে সেটা হচ্ছে যে সত্যিকারের রণাঙ্গনের যে অভিজ্ঞতা, এটা কোন ভাষায়, এটা কোন সিনেমায় বর্ণনা করা সম্ভব না। তা এর কারণ হচ্ছে রণাঙ্গনে যেটা ঘটতেছে, এটা সত্যি ঘটতেছে। ইটস রিয়াল। আপনি যখন সিনেমা দেখতেছেন, আপনি ভাই উপভোগ করতেছেন সিনেমাটা। আপনি একটা এয়ার কন্ডিশন থিয়েটারে বসে এক হাতে কোক, এক হাতে পপকর্ন নিয়ে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে বসে বা আপনার প্রিয়জনের সাথে বসে আপনি একটা যুদ্ধের সিনেমা এনজয় করতেছেন। যারা সিনেমা বানাচ্ছে, তারাও তো যুদ্ধক্ষেত্রে সিনেমাটা বানাচ্ছে না। সেটা জাস্ট ছবি, সেটা রক্ত না, সেটা টমেটোর সস। তারা সেটা ফিল্ম শুট করতেছে সেটা। কিন্তু বাস্তবের যে যুদ্ধ, সেটা কোন সিনেমায়, সেটা কোন বক্তৃতা, বর্ণনা, সেটা কোন উপন্যাসে বোঝানো সম্ভব না। তাই না? রণাঙ্গনে যেটা ঘটতেছে সেটা সত্যি ঘটতেছে। সেটা সত্যিকারের গুলির শব্দ। সেটা সত্যিকারের রক্ত, সেটা সত্যিকারের কান্না, সত্যিকারের মৃত্যু। সেটা কোন অভিনয় না। সত্যিকারের মানে আপনার চোখের সামনে আপনার বন্ধু মারা যাচ্ছে। আপনি দেখবেন একজনের মাথা উড়ে গেছে, একজনের হাত উড়ে গেছে। মানে এটা রিয়াল। এটা সিনেমা না। সিনেমায় যেটা দেখানো হয় সেটা এডিট করে, সেটা আর্টিফিশিয়ালি বানানো। সেটা আপনি এনজয় করেন। কিন্তু সিনেমায় বাস্তবের যুদ্ধক্ষেত্রে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে বাস্তব। এটা এই মুহূর্তে ঘটতেছে। সো এইটা তো আর আপনাকে সিনেমা দেখিয়ে বোঝানো যাবে না। সিনেমা আপনি এনজয় করবেন। কিন্তু বর্তমানকে তো এজন্যই তাহলে তো এই কথাটা এজন্যই বললাম যে আমাদের যে অতীত, মানে অতীতে আপনার ধরেন আজ থেকে ১০ বছর আগের যে ঘটনা বিশ্ববিদ্যালয় জীবন, সেটা হচ্ছে একটা সিনেমা। সেটা এখন আপনি যদি স্মৃতি রোমন্থন করেন, এখন যদি আপনি ইউনিভার্সিটিতে বা কলেজ ক্যাম্পাসে ঘুরতে যান, সেটা আপনি স্মৃতি রোমন্থন করতে পারেন যে আমাদের সময় এই ক্যাফেটেরিয়া ছিল, এই ক্যাফেটেরিয়ায় আমরা আড্ডা মারতাম। তাই না? সেটা নিয়ে আপনি বিরহের গান গাইতে পারেন। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। হ্যাঁ, সেটার সাথে আপনি নস্টালজিক হইতে পারেন। সেটা হচ্ছে সিনেমা। অনেক সময় আমরা বিরহের সিনেমা দেখি। সেটা দেখে আমরা একটু আবেগ আপ্লুত হই। অতীত হচ্ছে আপনার এরকম সিনেমার মতো। সেটা আপনি এনজয় করতে পারেন। সেই স্মৃতি আপনি রোমন্থন করতে পারেন। সেটা হয়তো আপনাকে কিছু সময়ের জন্য আনন্দ, কিছু সময়ের জন্য স্মৃতি কাতর করবে। কিন্তু বর্তমান হচ্ছে একদম যুদ্ধক্ষেত্রের মতো। এটা হচ্ছে বাস্তব। এই মুহূর্তে যা ঘটতেছে এটা হচ্ছে একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। এখনকার প্রতিটা মুহূর্ত আপনার কাছে ইম্পোর্টেন্ট। এখানে ১ মিনিট আগে যদি ১ ন্যানো সেকেন্ড আগে যদি আপনি গুলি ছুড়তে পারেন তাইলে আপনি বেঁচে থাকবেন। আর ১ ন্যানো সেকেন্ড যদি আপনি দেরি করেন তাহলে আপনার মাথার খুলি উড়ে যাবে। এইরকম মানে বাস্তবতা। মানে এই এখন হচ্ছে আপনি রিয়ালিটির মধ্যে আছেন। আর অতীত, ভবিষ্যৎ হচ্ছে ফিকশন, ফ্যান্টাসি, কল্পনা আপনার। যা কিছু কল্পনা করতেছেন কোন কিছুই এরকম ঘটবে না হয়তো। কিন্তু বর্তমান হচ্ছে
আপনার যুদ্ধক্ষেত্রের মতো। এখন বর্তমানকে যদি আপনি কোন রোমাঞ্চকর সিনেমার মতো উপভোগ করেন, তাইলে এটা আত্মঘাতী। কারণ মুহূর্তেই দৃশ্যপট বদলে যাবে। তখন আর এটা উপভোগ্য থাকবে না। তাই না? সো আমরা এই যে উপভোগ করতে, করতে গিয়ে তারপর আমরা দেখলাম যে যখন আমাদের ইউনিভার্সিটি লাইফ শেষ হলো, এবার এক বন্ধু রাজা, আরেক বন্ধু গোলাম। এই তো এখন আর ওই বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ নাই। হ্যাঁ? সো চেঞ্জ হয়ে গেছে সাথে, সাথে। আত্মীয়-স্বজনের মধ্যে কারো অবস্থান উপরে, কারো অবস্থান নিচে, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। নানান রকমের কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায়। সো এজন্যই বললাম যে বাস্তবতা, মানে বর্তমান যেটা সেই বর্তমানে আমাদেরকে বাঁচতে হবে। সো এখন কথা হচ্ছে যেটা সেটা হলো এটা মানে আ আপনি যদি বর্তমানকে এরকম উপভোগ করেন তাইলে আপনার জন্য সেটা আত্মঘাতী হবে। সো সাফল্যের কর্মপরিকল্পনাকে রণকৌশলের মতো প্রয়োগ করতে হবে। রণকৌশল মানে যুদ্ধ কৌশল মানে কি? এটা এখন করতে হবে। এখন বৃষ্টি না রোদ না এইটা এখন এইটা কোনো বিষয় না। যখন কমান্ড দিবে আপনাকে সে কমান্ড এক্সিকিউট করতে হবে। আপনি যদি বলেন যে, "না আগে বৃষ্টি থামুক" তার বৃষ্টি-মিষ্টি নাই। যুদ্ধক্ষেত্রে কোনো বৃষ্টি আছে নাকি? যুদ্ধক্ষেত্রে কোনো কাদা আছে নাকি? সৈনিকরা যে সে যুদ্ধ করতে গেছেন আপনি, সেখানে আপনি যদি বলেন যে, "না ভাই এ কাদার মধ্যে দিয়ে কিভাবে যাবো? আমার জুতায় কাদা লেগে যাবে।" এটা বলার সুযোগ আছে কোনো? কাদার মধ্যে সেটা কাদা তো গোবরের টাল মানে এর মধ্যে দিয়েই আপনাকে ক্রলিং করে পার হইতে হবে। সো ঠিক এরকম সাফল্যের যে পরিকল্পনা আপনি পরিকল্পনা তৈরি করছেন সেটাকে রণকৌশলের মতো প্রয়োগ করতে হবে। এই মুহূর্তে যা করণীয় তা এখনই করতে হবে। এখন করতে হবে। এটা আগামীকালের জন্য রাখা যাবে না। আমরা বেশিরভাগ মানুষই আমাদের মৃত্যুর কথা ভাবতে চাই না। কিন্তু যেকোনো সময় আমরা আমাদের নিজেদেরকে হাসপাতালের বেডে দেখতে পারি। তো আরেকটু কল্পনা করেন যে আপনি হাসপাতালের বেডে শুয়ে আছেন। যখন আমরা নিজেদেরকে এরকম হাসপাতালের বেডে আবিষ্কার করব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের জীবনে বা আমরা স্বাভাবিকভাবেও তো আজ থেকে ধরেন ২০ বছর পর হোক, ৩০ বছর পর হোক এরকম তো আমরা মৃত্যুর শয্যায় যখন হস হাস হাসপা মানে হসপিটালের বেডে যখন শুয়ে থাকবো, তখন আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের জীবনে কত সময় অপচয় করেছি, কত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি আমরা। এবং আ এই যে তখন আপনি বুঝবেন ওই যে বললাম যে আম আপনার এই যে মার্কাস আরেলিয়াস বলছে যে, "এটা সমস্যা না যে আমাদের সময় খুব কম। আমরা মনে করি জীবন এত ছোট কেন? জীবন ছোট না। জীবনে যা কিছু আপনি চান তার সবকিছু অর্জন করার জন্য জীবন যথেষ্ট বড়।" তো মার্কাস আরেলিয়াস বলছে, "জীবন ছোট বা আমাদের সময় খুব কম, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে আমরা আমাদের সময়ের খুবই সামান্য অংশ কাজে লাগাই। আমাদেরকে যা সময় দেওয়া হয়েছে তার মধ্যে আমরা ১% সময়ও কাজে লাগাই না সারা জীবনের। তাহলে সমস্যাটা আমাদের সময় খুব কম তা না। সমস্যাটা হচ্ছে আমরা সময়ের যথেষ্ট পরিমাণ সময় অপচয় করি। এবং এই অপচয়ের অন্যতম প্রধান কারণ হচ্ছে যে কি সব গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি। যে জিনিসগুলো আসলেই গুরুত্বপূর্ণ না, সেই জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিই। এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সম্পর্কহীন কত বিষয়কে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আপনি যখন আপনার প্রায়োরিটি সেট করবেন, আপনি দেখবেন যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে এসবের কোনই সম্পর্ক নাই। কিন্তু এইসব জিনিসকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। যে আমি কি লক্ষ্য স্থির করলাম তার সাথে এর কি সম্পর্ক? নাই। কিন্তু একটা অর্থহীন মুভি আমরা ৫ বার দেখছি। মানে এই সিনেমা থেকে দেখার কিছু নাই। কিন্তু তারপরে এই যে অর্থহীন রিলস এগুলো দেখে আমরা কত সময় নষ্ট করি। স্প্যানিশ লিগ নিয়ে বিতর্ক, রাজ পরিবারের বিয়ে, ধরেন সালমান খানের কোন সিনেমার বাণিজ্যিক সাফল্য, এমন কত গুরুত্বহীন বিষয় নিয়ে আমরা কত সময় নষ্ট করতেছি। তখন আপনি রিয়ালাইজ করবেন যে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি যদি আমরা চিরঞ্জীব হই। যদি আমরা এমন হই যে আমরা সারা জীবন বেঁচে থাকবো। মানে অনন্তকাল বেঁচে থাকবো। তাহলে আমরা এসব অর্থহীন বিষয়ে সময় নষ্ট করতে পারি। কিন্তু আমরা যদি জানি যে ভাই আমাদের সময় সীমিত, তাহলে এইসব বিষয়ে কেন আমরা কথা বলব? তাই না? এই কারণে একজন ব্রিটিশ টিভি অভিনেতা আছে আপনার ক্রিস্টোফার পার্কার। উনি একবার দীর্ঘসূত্রিতা নিয়ে রসিকতা করে বলছে। বাট দীর্ঘসূত্রিতা আমরা কেন করি? কারণ দীর্ঘসূত্রিতার মধ্যেও তো এক ধরনের আনন্দ আছে। এই করব। তারপরে এই একটু আ বেহুদা গল্পগুজবের মধ্যেও তো একটা আনন্দ আছে। তাই না? যেমন এই যে আমরা আজকে যে সাফল্যের বিজ্ঞান নিয়ে কথা বলতেছি, এসব আলোচনায় বেশি মানুষ নাই। এই যে দেখেন ২০০ জনের মতো শুনতেছে এই আলোচনা। কারণ এগুলাতে মানুষের আগ্রহ নাই। কিন্তু আপনি দেখবেন যে আ আপনার এই আ মানে Facebook, YouTube এ যেসব মিলিয়ন ভিউ যেসব হয়, সেটা আপনি কিছুক্ষণ পরে তারা যদি জিজ্ঞেস করেন যে, "আচ্ছা তুমি এতক্ষণ ধরে যে রিল গুলো দেখছো সেগুলোর মধ্যে কি বিষয় ছিল?" বলতে পারবে না সে। কারণ ওইটা যখন তার সামনে থেকে চলে গেছে সে ভুলে গেছে যে কি দেখছে সে এতক্ষণ বসে। নিজেও জানে না। তো এখন এই যে এসবে বা অনেক সময় দেখবেন যে গত ১ সপ্তাহ ধরে আমরা যেসব বিষয়ে গল্প-টল্প করি, আপনাকে যদি জিজ্ঞেস করি যে কি বিষয়ে গল্প করছেন? আপনি নিজেও জানেন না।
এই সামনে আসলো, এটা নিয়ে কতক্ষণ কথা বললাম, ওইটা নিয়ে কতক্ষণ কথা বললাম। ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা আড্ডা মারলাম। তারপরে বাসায় চলে গেলাম, খেয়ে-দেয়ে ঘুমায়ে গেলাম। তাই না? এই দীর্ঘসূত্রিতা সম্পর্কে উনি একবার রসিকতা করে বলছেন ক্রিস্টোফার পার্কার যে, "Procrastination is like a credit card." মানে এই যে দীর্ঘসূত্রিতাটা হচ্ছে ক্রেডিট কার্ডের মতো। ক্রেডিট কার্ডটা কিরকম? ক্রেডিট কার্ড বলতেছে ক্রেডিট কার্ড হচ্ছে "It's a lot fun until you get the bill." মানে ক্রেডিট কার্ড হইতেছে খুবই মজার যতক্ষণ পর্যন্ত না আপনি বিল পাবেন। কারণ ক্রেডিট কার্ডে আগাম আপনাকে পয়সা দিতে হয় না। ব্যাংক আপনাকে একটা কার্ড দিয়ে দিল, আপনার যা খুশি খান, ওই কার্ড সোয়াইপ করবেন। দেখবেন যে আপনার পকেট থেকে পয়সা দেয়া লাগতেছে না। সো এটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, তাই না? মানে যা কিনতে ইচ্ছা করতেছে কিনেন, জুতা পছন্দ হয়েছে, জামা পছন্দ হয়েছে কিনেন, কার্ড সোয়াইপ করে দিয়ে চলে আসবেন। ব্যাস। কিন্তু যখন মাস শেষে আপনি বিল পাবেন, এইবার তো বিল পরিশোধ করতে হবে। তখন বুঝবেন যে না, এই যে যখন যা দেখলেন সামনে কিনলেন, এই যে ফান। সো ক্রেডিট কার্ডটা ফান ততক্ষণ পর্যন্ত ততক্ষণ না আপনি বিল হাতে পাইতেছেন। যখন বিল পাবেন তখন দেখবেন এবার ইন্টারেস্ট সহ এগুলা পরিশোধ করা লাগবে। যে দীর্ঘসূত্রিতাও এরকম। ক্রেডিট কার্ডের মতো খুবই মজার। যখন এগুলার বিল পরিশোধ করা লাগবে, যখন এটার মূল্য পরিশোধ করা লাগবে তখন আপনি বুঝবেন। সো কথাটা হচ্ছে এই জায়গায়। তা আমরা এই দীর্ঘসূত্রিতাকে উপভোগ করি এবং পরে আমরা অনুশোচনা করি। যখন আমরা সেটা রেজাল্ট পাই, যখন আমরা দেখি যে আমার সাথে আরেকজন বেটার জব পাচ্ছে। যে সেও ভাই ৮ ঘন্টা কাজ করতেছে। সে পায় $২,০০,০০০ বেতন। আর আমিও ৮ ঘন্টাই কাজ করতেছি। বরং তার থেকে বেশি পরিশ্রমের কাজ করতেছি। কিন্তু আমি পাচ্ছি ৳৪০,০০০ বেতন। মানে $৪০,০০০। সো দেন ইউ উইল রিয়ালাইজ যে আমি তো সময় নষ্ট করছি। তাই না? বসে, বসে বেহুদা কাজে সময় নষ্ট করছি। ইউনিভার্সিটিতে থাকতে খামাখায় বাঘ মারি, ভাল্লুক মারি। সো কথাটা হচ্ছে যেটা এই দীর্ঘসূত্রিতা থেকেই আমাদের নেতিবাচক মনোভাব তৈরি হয়। এই করি করব, কাল পরশু অজুহাত আমাদেরকে অনেক বেশি শ্রান্ত করে। হ্যাঁ, তাই না? এই একটা কাজে অগ্রগতি শারীরিক মানসিক শক্তি যোগায়। একটা কাজে ধীর গতি আমাদেরকে শক্তিহীন করে তোলে। তাই ইতিবাচক মনোভাব তৈরি করার একটা আবশ্যকীয় পদক্ষেপ হচ্ছে যেটা সেটা হচ্ছে এখনই শুরু করতে হবে। তাই না? আপনি দেখবেন একজন অ্যাথলেটকে যদি আপনি জিজ্ঞেস করেন বা একটা স্টুডেন্ট সে যখনই ক্লাস 5 এ বৃত্তি পাইল দেখবেন যে তার স্পিড বেড়ে গেল যে আমাকে 8 ও পাইতে হবে। আমাকে মেট্রিকে যখন সে স্ট্যান্ড করে ইন্টারেও ভালো রেজাল্ট করতে হবে। আমাকে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। মানে তার মধ্যে তখন একটা কর্মস্পৃহা তৈরি হয়। একটা আ স্পোর্টসম্যান একটা ম্যাচে যখন সেঞ্চুরি করে তখন তার মধ্যে দেখবেন যে পরের ম্যাচও না আমি আরো ভালো করতে পারবো। আমি পারি। একবার যখন আপনি স্বর্ণপদক জিতবেন, তখন আপনার মধ্যে কিন্তু একটা স্পৃহা তৈরি হবে যে না আমি ইন্টারন্যাশনাল লেভেলে আরেকটা স্বর্ণপদক জিততে চাই। মানে তখন এর পরের যে লেভেলটা সেটা অর্জন করার জন্য আপনার মধ্যে একটা ম আ আ উদ্যম তৈরি হয়। কিন্তু অনেক সময় যখনই আবার আমরা ফেইল করি তখন আস্তে, আস্তে তখন আমরা বলি যে এই প্লেয়ারটা ফর্মে নাই। মানে এটা অফ ফর্মে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে পরপর কয়েকটা ম্যাচে যখন খারাপ করছে, তখন তার মধ্যে সে ডিমোরালাইজড হয়ে যায়। সো এরকম একটা কাজ যখন আপনি শেষ করবেন, তখন আপনার মধ্যে একটা স্পিড তৈরি হবে। তো এজন্য স্টিভ ওলেনস্কি নামে একজন লেখক উনি একটা বই তত্ত্ব আবিষ্কার করছে সেটা হচ্ছে 2 মিনিটস রুল। সো 2 মিনিটস রুল হচ্ছে যেটা যে এই মুহূর্তে যে কাজটা যে উনি তত্ত্বটা ডেভেলপ করছেন এভাবে যে আপনি অফিসের হোক, বাড়ির কাজ হোক, যে কাজটা ২ মিনিটের কম সময়ে করা যায়। ধরেন একটা কাজ ২ মিনিটের কম সময়ে করা যায়। এই কাজটা কোন সময় পেন্ডিং রাখবেন না। নো ম্যাটার হোয়াট। ২ মিনিটের কম সময়ে করা যায় এই কাজটা আপনি কখনোই পেন্ডিং রাখবেন না। সেটা বাসায় হোক, অফিসে হোক, যেকোনো কিছু। সেটা একটা টেক্সটের রিপ্লাই দেয়া। একটা টেক্সট আসলো জরুরি টেক্সট, রিপ্লাই দিতে পারেন। আচ্ছা ঠিক আছে পরে দিবনে। না। কারণ এটা ২ মিনিটের কম সময় লাগে এটা রিপ্লাই দিতে। তাই না? একজনকে একটা ইনফরমেশন দিতে হবে, একটা ফোন করে। ব্যাস মানে দিতে হবে যেটা দিতে হবে। এখনই দিয়ে দিই। না এটা আচ্ছা ঠিক আছে পরে দিবনে, এখন ভাল লাগতেছে না। না, যেটা ২ মিনিটের কম সময়ে করা যায় হোয়াটএভার এটা এখনই করে ফেলতে হবে। হ্যাঁ? এখনই যদি করে ফেলেন তাইলেই আপনি দেখবেন যে আপনার অনেক কাজ হয়ে গেছে। কারণ আমরা 80% কাজ আপনি দেখবেন যে প্রত্যেকটা কাজ আপনার ২ মিনিটের কম সময়ে করা যায়। কিন্তু এগুলো আচ্ছা ঠিক আছে পরে করব। এইভাবে করতে, করতে আপনার অনেক কাজ জমে গেছে। সো এজন্য উনি 2 মিনিটস রুলস এর ধারণা দিয়েছেন যে ছোট, ছোট যে কাজগুলো সেগুলো ২ মিনিটের কম সময়ে করা যায় সে কাজগুলো তাৎক্ষণিক করে ফেলতে হবে। তাইলে আপনি দেখবেন যে আপনার অনেক কাজ হয়ে গেছে। তখন আপনি দেখবেন কাজ আর খুঁজে পাইতেছেন না আপনি। যে আরে এটা ম্যাজিকের মতো কাজ করে। এখন এই যে আপনি পরে করলে কি হবে? বা ধরেন ২ মিনিটের বেশি কাজও যদি হয়, যেটা করতে হবে আপনাকে, সে কাজটা তো আর ছোট হবে না। তাই না? এরকম একটা প্রবাদ আছে, "When there is a mountain to climb, don't think that waiting will make it smaller." ধরেন আপনার একটা পাহাড়ে উঠতে হবে। আপনি যদি পাহাড়ের নিচে গিয়ে এরকম চুপ করে বসে থাকেন, তো পাহাড় ছোট হয়ে যাবে? ছোট হবে না কিন্তু।
সো যদি পাহাড় বাইতে হয় আপনাকে, তাহলে আপনাকে ওই পাহাড় উঠা শুরু করে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আচ্ছা কিছু সময় অপেক্ষা করি, কিছু সময় অপেক্ষা করলে পাহাড় কিন্তু ছোট হবে না। সো আপনার যে কাজ করণীয়, যে কাজ করতে হবে সে কাজ আপনাকে শুরু করে দিতে হবে। আপনি অপেক্ষা করলে কাজের পরিমাণ কমবে না। সো এরকম। এখন আমরা এই কাজগুলো করি না। দেখেন প্রতিটা কর্ম আমরা বলি না যে কাজ নেই, কাজ নাই। প্রতিটা কর্মক্ষেত্রে শীর্ষস্থানীয় যে পদগুলো, মানে সিইও, ম্যানেজার, জেনারেল ম্যানেজার এই যে কাজগুলো, এই পদগুলোর জন্য উপযুক্ত লোক খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ প্রায় প্রচুর যোগ্য লোক আছে, যাদের এই সাফল্যের এই একটা উপকরণ নাই। তাদের মধ্যে কোয়ালিফিকেশন আছে। আপনি বড় প্রতিষ্ঠানের সিইও, ম্যানেজার, মিনিস্টার এই লেভেলের লোক খুঁজে পাওয়া যায় না। তাদের কোয়ালিফিকেশন আছে। প্রচুর কোয়ালিফাইড লোক আছে। তাদের ডক্টরেট ডিগ্রি আছে। তাদের জব এক্সপেরিয়েন্স আছে। কিন্তু একটা জিনিস নাই। মানে একটা জায়গায় তাদেরকে এই যে একজন সিইও, ভালো সিইও যারা তাদেরকে মিলিয়ন ডলার সেলারি দেওয়া হয়, কোম্পানির স্টক দেওয়া হয়। কিন্তু আপনি দেখবেন যে ওই রকম কোয়ালিফিকেশন, ওই রকম ইংরেজি জানা, ওই রকম মানে ইঞ্জিনিয়ারিং নলেজ আছে, ওই রকম এক্সপেরিয়েন্স আছে, এরকম হাজার, হাজার লোক আছে। আপনি বলবেন যে ভাই একটা ফোন কোম্পানির সিইও, তো তার সে কি? তার মতো ইংরেজি জানে, তার মতো একাডেমিক ডিগ্রি আছে বা তার মতো প্রেজেন্টেশন স্কিল আছে, তার মতো আম আপনার বিজনেস নলেজ আছে। এরকম হাজার, হাজার লোক আছে। তো তারে এত কোটি টাকা বেতন দিয়ে কেন নিবেন আপনি? কারণ তার মধ্যে এই একটা জিনিস, ওই যে বললাম উচ্চ পদে কেন লোক পাওয়া যায় না? কারণ তাদের প্রচুর লোক আছে। আপনি হার্ভার্ডের বা আইভি লিগ ইউনিভার্সিটি থেকে এমবিএ করা প্রচুর লোক পাবেন, যাদের ২০ বছর বড়, বড় কর্পোরেশনে চাকরির অভিজ্ঞতা আছে। ইয়েস, দে হ্যাভ তারা ইংরেজি মানে কি? তারা এখানেই জন্মাইছে, এখানেই বেড়ে উঠছে। একদম অ্যান্ডারসন কুপারের মতো ইংরেজি পারে। বাট তারপরেও আপনি দেখবেন যে না উঁচু যে পদগুলো সেগুলোতে কোন লোক পাওয়া যাচ্ছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে এই যে সাফল্যের যে এই একটা উপকরণ নাই তাদের মধ্যে, সেটা হচ্ছে the ability to get things done, হ্যাঁ? To get the result. মানে বড়, বড় প্রতিষ্ঠানের সিইও হিসেবে কাদেরকে নিয়োগ দেওয়া হয়? যাদের কাজ সম্পাদনের মতো স্কিল আছে। ভাই আপনার রেজাল্ট ওরিয়েন্টেড। বলবেন যে ভাই একজন খুব ভালো খেলা বুঝে। খুব ভালো খেলা বুঝা লোক আমার দরকার নাই। ফিজিক্যাল ফিটনেস আছে। ভাই আমার সেটার দরকার নাই। আমার গোল দেয়ার লোক দরকার। তাই না? এই মেসি যদি গোল দিতে না পারত, তাহলে সে কত বড় প্লেয়ার, সে কতগুলা ব্যালন ডি'র জিতছে, এগুলা দিয়ে তাকে কেউ ক্লাবে নিবে না। বলবে যে না ভাই আপনি বুড়ো হয়ে গেছেন, এবার রিটায়ারমেন্ট এ যান। কিন্তু যতদিন পর্যন্ত সে গোল দিতে পারবে, ভাই আমার গোল দেয়া লোক দরকার। আমার আমাকে টুর্নামেন্ট জিতানো লোক দরকার, প্লেয়ার দরকার। আপনি কত হাইট, আপনার কত ওয়েট, আপনার কত ফিটনেস, আপনার কত এজ এইটা আমার দেখার দরকার নেই। এরকম লোক পাবেন। ফিটনেস ওয়ালা প্রচুর লোক পাবেন। হাজার, হাজার লোক পাবেন। কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড। সো এই কর্পোরেটও তাই। অনেক লোক আছে, ডিগ্রি আছে, রিজিউমি দেখবেন সেম রিজিউমি। সব কোয়ালিফিকেশন সেম। এক্সপেরিয়েন্স আছে। প্রশ্ন করবেন ঠাস উত্তর দিতেছে ইন্টারভিউ বোর্ডে। কিন্তু সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে তাদের একটা এবিলিটি নাই, সেটা হচ্ছে এবিলিটি টু গেট থিংস ডান। মানে যেটা করা দরকার সেটা কাজ সম্পাদন হইতে হবে। কাজ আমি চাই রেজাল্ট। মানে রেজাল্ট ওরিয়েন্টেড হইতে হবে। যে কাজ শেষ করা, ফলাফল বের করা। এইটা দরকার ভাই। কূটনীতি, সাংবাদিকতা, মহাকাশ গবেষণা, মিলিটারি অপারেশন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মানে সবকিছু জায়গায় কি প্রতিটা বড় কর্ম সম্পাদনে তৎপর একটা মানুষ দরকার। প্রত্যেকটা জায়গায়। ভাই আপনি প্রধানমন্ত্রী, আপনার কোয়ালিফিকেশন কি? আপনার ব্যাকগ্রাউন্ড কি? আমার এত কিছু জানার দরকার নাই ভাই। আমি রেজাল্ট দেখতে চাই। রেজাল্ট কি? তাই না? রেজাল্ট যদি আমার রেজাল্ট ভালো হয়, আমার কিন্তু আর কোন কিছু দরকার নেই। আপনি ভালো প্রধানমন্ত্রী। আপনি কোথায় পড়াশোনা করছেন? পলিটিক্যাল সায়েন্স এ পড়ছেন কিনা? ম্যাটার করে না। গেট থিংস ডান। তাই না? আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এবিলিটি টু গেট থিংস ডান। সব জায়গায়। আমাদের রেজাল্ট দরকার। কিন্তু এই গেট থিংস ডান মানে এইরকম কর্ম সম্পাদনের জন্য একটা লোক দরকার। সেই নিয়োগকর্তারা সেই লোকটাকে খুঁজে বের করতে পারে না। যে হাজার, হাজার লোকের ইন্টারভিউ নিবেন। অনেক বড়, বড় ইউনিভার্সিটির ডিগ্রি আছে। কিন্তু কর্ম সম্পাদন করা যায় না। মার্কেটিং এর কিছু ইন্টারভিউতে আমি ছিলাম। মানে আ অনেক সময় হায়ারিং এর জন্য তারা ইয়ে করে যে, "আপনি আমাদের মার্কেটিং এর জন্য লোক দরকার। আপনি কয়েকজনের সাথে ইন্টারভিউ নিয়ে আমাদেরকে ২-১ টা লোক সিলেক্ট করে দেন।" ডিজিটাল মার্কেটিং আরকি। তা খুবই ডিফিকাল্ট এই কাজটা। হ্যাঁ, এই কাজটা করা খুবই ডিফিকাল্ট। মানে আপনি তাকে প্রশ্ন করতেছেন, সে সব প্রশ্নের উত্তর দিতেছে, সে সব প্রশ্নের উত্তর জানে এবং অ্যাপারেন্টলি তার এক্সপেরিয়েন্স ও আছে। মানে যে হ্যাঁ, সে এই কাজগুলো করছে সেটাও বোঝা যাচ্ছে। সবই ঠিক আছে। কিন্তু ওই যে যখন তাকে নিয়োগ দিচ্ছেন ৫-৬ মাস পরে এরপরে আর ওই কাজটা করে না।
এইবার তার গার্লফ্রেন্ডের লগে তার ঝগড়া চলতেছে। তার পরিবারের অশান্তি। আজকে সে অফিসে আসতে পারবে না। আজকে এই কাজ করা দরকার, সে করতে পারবে না। সে সিক, সে এই, সে ওই। মানে আল্টিমেটলি কাজটা তাকে দিয়ে হচ্ছে না। সো তখন মানে তাহলে তার মানে কি ভাই? আমার তো তার নলেজ এক্সপেরিয়েন্স ইম্পোর্টেন্ট না। আমার দরকার হচ্ছে রেজাল্ট। আমার এই যে এই মাইক্রোফোন এটা বিক্রি করতে হবে। আমার এখন ১,০০০ কপি বিক্রি হয়। আমি বাজেট বাড়াবো। এখন যে আমার মার্কেটিং বাজেট আছে তার থেকে আমি 10 টাইমস করব। কিন্তু আমি এটা 10 টাইমস সেল দেখতে চাই। এইটা যে কাজটা যে লোকটা আমাকে রেজাল্ট জেনারেট করে দিতে পারবে তাকে আমার দরকার। এখন কার ৩০ বছরের মার্কেটিং এক্সপেরিয়েন্স আছে সেটা কিন্তু আমার আসলে গুরুত্বপূর্ণ না। সো আমাদের এইটা দরকার। সো এটার জন্য এটা কেন করি না আমরা? কারণ এই কাজটা আমাদের করতে ভাল লাগে না। এইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সমস্যা। আমাদের এই নিয়োগকর্তারা যেটা দেখতে চায় যে ফলপ্রসূ রেজাল্ট ওরিয়েন্টেড এবং কর্মমুখী যে কাজ করতে চায়। সো কাজ জানে। এখন আপনি একটা কাজ জানা আর একটা কাজ করার মধ্যে পার্থক্য আছে কিন্তু। সো একটা বাস্তবায়িত আইডিয়া সেইসব চমৎকার আইডিয়ার চেয়ে শতগুণ ভালো যে চমৎকার আইডিয়া বাস্তবায়ন করা হয়নি বা এক্সিকিউট করা হয়নি। ধরেন একটা আইডিয়া আছে, চমৎকার একটা আইডিয়া, দুর্দান্ত একটা বিজনেস আইডিয়া। কিন্তু সেটা আইডিয়া পর্যন্তই আছে। কিন্তু আরেকজনের কাছে আইডিয়াটা হয়তো অত দুর্দান্ত না। কিন্তু সেই আইডিয়াটা উনি এক্সিকিউট করে ৳১০০ কোটি বানায় ফেলছে। তাই না? আছে একজনের মশা মারার ব্যাট বিক্রি করে ধরেন ৳১০০ কোটি মালিক হইছে। হ্যাঁ, এরকম মশা মারার ব্যাট। এখন আপনি বলবেন ভাই এটা একটা প্রোডাক্ট হলো নাকি? রাস্তার মধ্যে হাইটে, হাইটে মানুষ বিক্রি করে। বাট সে এটা ম্যানুফ্যাকচার করে বা সে এটা ইম্পোর্ট করে এ পর্যন্ত ৳১০০ কোটি ব্যাট বিক্রি করছে। সো এখন আপনি যদি বলেন যে ভাই এটা একটা ব্যবসা হইলো। আমার কাছে এর থেকে কত ভালো আইডিয়া আছে যে একবারে এখান থেকে কিভাবে আপনি মঙ্গল গ্রহ পর্যন্ত একটা লিফট বানাবেন সে আইডিয়া আছে। তো সে বানাইছেন সে লিফট? না বানায় নাই। তো এই আইডিয়া দিয়ে আমার কোন দরকার নেই। তার থেকে আমি ভাই মশা মারার ব্যাট বেশি এই ভালো। কারণ হচ্ছে এটা এক্সিকিউট করা করা গেছে আমার। তাই না? সো ইন্টারনেট বলেন, সার্চ ইঞ্জিন বলেন, সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন আমাদের আশেপাশে যা কিছু দেখতেছি এগুলো একটা আইডিয়ার এক্সিকিউশন। অনেকের কাছে এই আইডিয়া গুলো ছিল কিন্তু এরা এক্সিকিউট করতে পারেনি। সার্চ ইঞ্জিন Google এর আগেও ছিল কিন্তু এক্সিকিউট করতে পারেনি। তো সাধারণ মানুষ হ্যাঁ, এর আগে আপনার সার্চ ইঞ্জিন ১ম আবিষ্কার করছে হচ্ছে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট। হ্যাঁ? তো আর্চিন নাম ছিল সেটার। কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির কয়েকটা রিসার্চাররা এটা ডেভেলপ করছিল। কিন্তু তারা সেই আর্চিন আ সেটাকে তারা সাকসেসফুল করতে পারেনি। মানে সেটা আল্টিমেটলি বিস্তৃতির অতলে হারায় গেছে। তারপরে ব্যাকরাব এরকম আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আসছে সেগুলো টিকে নাই। Google হচ্ছে ফার্স্ট সার্চ ইঞ্জিন যারা এটাকে একটা সাকসেসফুল হিসাবে এস্টাবলিশ করতে পারছে। মানে এখন কিভাবে তারা করছে? কারণ এটার সাথে রিলেটেড যে বিজনেস আইডিয়া যে এই সার্চ ইঞ্জিন থেকে আমাদের ইনকাম কিভাবে হবে? আমাদের কর্মচারীদের বেতন আমরা কিভাবে দিব? সেগুলাকে তারা ইমপ্লিমেন্ট করছে। এই যে YouTube একটা সার্চ ইঞ্জিন। YouTube কিভাবে সাকসেসফুল হইছে? আপনি সারাদিন YouTube এ গিয়ে কেন বসে থাকেন? কনটেন্ট। YouTube কি কনটেন্ট বানায়? কনটেন্ট এই যে আমি বানাই। এই যে তাহলে আমাকে আগে কনভিন্স করতে হবে যে তুমি লাইভটা YouTube আর Facebook এ আমি Facebook, YouTube এ দিচ্ছি কেন? আরো তো সার্চ ইঞ্জিন আরো তো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে অনেক। সেগুলোতে আমরা দিচ্ছি না। তো তাহলে কথাটা হচ্ছে যেটা সেটা হলো তারা জানে যে কিভাবে করলে পরে আমি কনটেন্ট ক্রিয়েটর পাবো, এটাকে আমি সাকসেসফুল বানাতে পারবো। সো আইডিয়া তো তারা সেটা নিয়ে কাজ করছে। তারা সেগুলো নিয়ে বসে থাকেনি। সফল মানুষ এবং অসফল মানুষের মৌলিক পার্থক্য হচ্ছে যে সফল মানুষ হচ্ছে কর্মতৎপর আর অসফল মানুষ হচ্ছে কর্মবিমুখ। তারা এদের মধ্যে কর্মবিমুখতা আছে। মানে অলস। সহজ কথা হচ্ছে এটা। আর সফল মানুষরা কর্মতৎপর। সফল মানুষরা করণীয় কাজ তাৎক্ষণিক করে ফেলে আর অলস লোকেরা ওই যে পরবর্তী সপ্তাহ, মাস এগুলোর জন্য স্থগিত করে রাখে। তাই না? তাৎক্ষণিক করে ফেললে আপনি আরো আত্মবিশ্বাসী হবেন। আস্তে, আস্তে দেখবেন আপনার মধ্যে কুড়মি স্বভাবটা চলে গেছে। বেশিরভাগ কর্মবিমুখ অলস মানুষরা অপেক্ষা করে ১০০ ভাগ কর্ম উপযোগী পরিবেশের জন্য। যে আগে সবকিছু ঠিকঠাক হোক, পরিবেশ অনুকূলে আসুক, তারপর আমরা এই যে শুরু করে দিব। কিন্তু নিখুঁত কাজের মতো শতভাগ কাজের উপযোগী পরিবেশ আপনি কখনোই পাবেন না। মানে এটা একটা ফিকশন। এই যে আমরা অনেক সময় বলি না যে আ আপনার আমির খানকে আমরা বলি পারফেকশনিস্ট। আমির খান বলছে যে, "দূর এগুলো ভুয়া কথা।" হ্যাঁ, আমি আমার কাজের উন্নতির চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে ভালো আ পারফর্ম করার। সেটা ঠিক আছে। কিন্তু পারফেকশনিস্ট বলতে পৃথিবীতে কিছু নাই। পারফেক্ট যেটা আপনার কাছে পারফেক্ট সেটা আরেকজনের কাছে কিছুই না। আরেকজন বলবে এটা একটা অভিনয় হলো নাকি। বোগাস, ভুয়া। সো এজন্যই বললাম যে শতভাগ কাজের উপযোগী সময়ের অপেক্ষায় যদি আপনি থাকেন আপনি কোনদিনই সেটা করতে পারবেন না। তাই না? এখন ওই যে আপনি যদি মনে করেন একটা ইয়ে আছে না যে আচ্ছা ঠিক আছে আমি এখন আ ম্যানহাটন যাবো। তো এখন আমি যদি বসে থাকি যে রাস্তার সবগুলো ট্রাফিক লাইট কখন একসাথে সবুজ হবে,
তখন আমি যাত্রা শুরু করব এবং এক মানে ৫ মিনিটের মধ্যে আমি চলে যাব ১ ঘন্টার রাস্তা। এটা কবে নাগাদ হইতে পারে? এটা কখনোই হবে না। আপনি রাস্তায় নামবেন, ট্রাফিক জ্যামে পড়বেন, ট্রাফিক সিগন্যালে পড়বেন, রাস্তায় কনস্ট্রাকশন, রাস্তা বন্ধ, রাস্তায় কনসার্ট চলতেছে। বহুবিধ প্রবলেম হইতে পারে। এর মধ্যেই আপনাকে বাইর হইতে হবে। বাইর হয়ে আপনি জ্যামে জুমে থেমে তারপরে শেষ পর্যন্ত আপনি আপনার গন্তব্যে গিয়ে পৌঁছাবেন। সো এইটা হচ্ছে গিয়ে বিষয়। তো শতভাগ নিখুঁত কাজের উপযোগী জায়গায় যদি আপনি বসে থাকেন, আপনি কখনোই সেই জায়গায় যেতে পারবেন না। আচ্ছা, আবার কর্মতৎপরতার মধ্যে আবার আরেকটা সমস্যা আছে। সেটা বলে আজকে শেষ করব। সেটা হচ্ছে অকারণ অস্থিরতা বা অধৈর্যের অসুখ। অনেক সময় কিছু মানুষ আছে দেখবেন হুদাই কর্মতৎপরতা দেখায়। মানে এরা খামাখাই অ্যাক্টিভ দেখবেন। খুব একদম হুড়-হাঙ্গামা করতেছে। মানে এরা এটা কাজ না। কিন্তু খুব ভাব দেখায় আরকি যে কাজ-বাজ করে উল্টায় ফেলাইতেছে। খুব শোরগোল বেশি করে। কাজের থেকে মানে হুড়-হাঙ্গামা বেশি করে। এসব হুড়-হাঙ্গামা দিয়ে হয় না। সো কাজ। তো এখন আবার এই অনেকের মধ্যে এই মানে এটা আমাদের মধ্যেও থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা খুবই ব্যস্ত। খুবই ব্যস্ততা দেখাই। কিন্তু আসলে এত ব্যস্ততার কিছু নাই। বা এই কারণে অনেক সময় আবার উল্টাটা হয়। অস্থিরতা। যে এই কাজ করতে পারলাম না, এই হয়ে গেল, সেই হয়ে গেল এরকম আবার বাতিকগ্রস্ত হয়ে গেল। যে এইটা এই সময়ে করা দরকার, ১ মিনিট দেরি হয়ে গেল। তো আবার সেইটা আবার আরেক ধরনের রোগ। মানে রোগ যেকোনো জায়গায় যখন এদিকে যাবেন সেদিকে বেশি গেলেও সমস্যা। তাই না? আপনি যদি হঠাৎ করে খুব বেশি উত্তেজিত হয়ে যান, আ সেটা যেমন সমস্যা, তাই না? যে অহংকার, হীনমন্যতা ২ টাই সমস্যা। মাঝামাঝি থাকতে হবে। সো এজন্য একই সাথে এটাও আলোচনা করে নিই সেটা হচ্ছে অকারণ অস্থিরতা বা অধৈর্যের অসুখ। তাই না? বিশেষ করে আমাদের মধ্যে এই জিনিসগুলো তৈরি হচ্ছে যেমন ধরেন বিজ্ঞান এবং প্রযুক্তির যে গতিশীলতা এই যে মানে আমাদের অনেক নতুন প্রযুক্তি আসছে যেগুলো আমাদের সময় বাঁচায় সেটা সত্যি কথা। কিন্তু এই একই সাথে আমাদের এখন একটা অধৈর্য মানে আমাদের মধ্যে এখন আ আমাদের ধৈর্যের কমতি দেখা দিচ্ছে। আমাদের কোন বিষয়ে ধৈর্য নাই এখন। তাই না? এখন আ আপনি পাবলিক ট্রান্সপোর্ট দেখবেন। এই যে বাসের মধ্যে। মানে হয়তো দেখা গেছে যে এই বাসে জায়গা নাই, ভাই আমি পরের বাসে যাই, সমস্যা কি? কিন্তু না, এটাতেই যাইতে হবে। জোরাজুরি করে ধাক্কাধাক্কি করে এখানেই যেতে হবে। না গেলে মনে হয় যেন বিরাট ক্ষতি হয়ে যাবে। তারপরে ট্রাফিক সিগন্যালে আমরা খুবই অধৈর্য হয়ে যাই, খুবই বিরক্ত হয়ে যাই। তারপরে হসপিটালে গিয়ে যদি একটু অপেক্ষা করতে হয়, সুপারমার্কেট মানে কোথাও ২ মিনিট অপেক্ষা করাটা এখন আমাদের কাছে বেশ অসহনীয় আরকি। এরকম খুব বিরক্ত হয়ে যাই আমরা সবকিছুতে। মানে এখনই চাই, সবার আগে চাই, সবার আগে বাসে উঠতে হবে। মানে তাড়াহুড়া করে বাসের সিটে বসতে হবে। সবার আগে নামতে হবে। সবাইকে ঠেলে লাইন ভেঙে সবার আগে গিয়ে এই যে মানে এদের একটা অস্থিরতা আমাদের মধ্যে কাজ করে। এটাও আবার আরেক ধরনের অসুখ কিন্তু। এটাও some sort of mental disorder হ্যাঁ? তো এখন কোন কিছুর মধ্যেই আমাদের আপনার আ এ আ ধৈর্য নাই। তো এগুলাতে আমরা কম বেশি সবাই এখন আক্রান্ত। তাই না? সিনেমা দেখা, খেলা দেখা, শপিং, গণপরিবহনের নতুন বিকল্পের কারণে আমাদের এখন আর আগের মতো লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না। আগে বিদ্যুতের বিল দিবেন আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এখন আপনি অ্যাপের মাধ্যমে আপনার কার্ড এড করে দিচ্ছেন, আপনার বিদ্যুৎ বিল অটো পরিশোধ হয়ে যাচ্ছে। সো আপনাকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে না। কিন্তু যতই তাৎক্ষণিক আমরা সবকিছু পেয়ে যাচ্ছি, ততই আমরা আরো অধৈর্য হয়ে পড়ছি। এই অধৈর্যের কারণে আমাদের অস্থিরতা বাড়ছে, বিরক্ত হচ্ছি, রেগে যাচ্ছি। এই অধৈর্যের কারণে আমরা অনেক সুযোগ বা সম্ভাবনা হাতছাড়া করছি। যারা ধৈর্য ধারণ করতে পারে, অপেক্ষা করতে পারে তারাই শেষ পর্যন্ত জিতে। তাহলে এই মানে এখন এই যে ধৈর্য ধরা, এখন এই যে এখনই কাজ করতে হবে এটা বলার উদ্দেশ্য মানে আপনাকে অধৈর্য হওয়া না। আপনাকে পিং-পং বলের মতো লম্পঝম্প করা না। এরকম মানে অস্থিরতা না। তো এখন কথাটা হচ্ছে যেটা সেটা হলো এরকম অধৈর্য হওয়া যাবে না আবার। অধৈর্য হওয়ার নাম না, আপনাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, কারণ অনেক সময় আপনার রেজাল্ট আসতে, অনেক সময় আপনার একটা কাজ হতে সময় লাগে। সে সময়টুকু দিতে হবে। মানে একটা কাজ করার জন্য যেটুকু সময় দরকার সে সময়টুকু আপনাকে দিতে হবে। সো এখন এই যে ধৈর্য বা মানসিক স্থিতি এটা মধ্যে আপনার থাকতে হবে কতগুলো জিনিস। আ দেখেন এর জন্য যেটা করতে হবে সেটা হলো স্লো ডাউন। কিছু জিনিস আছে যখন আপনি দেখবেন যে মানববিজ্ঞানীরা কয়েকটা পরামর্শ দেন আরকি। যখন মানুষের মধ্যে এই ধরনের অস্থিরতা না থাকে যেমন দেখবেন এই বাচ্চারা তারাও এখন অধৈর্য হয়ে গেছে। তাদের ফোনে ট্যাবে চার্জ না থাকলে তারা অস্থির হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আগে আ আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা কত খুশি হইতাম যে আমাদের খালাতো ভাই-বোনরা আসছে। তাদের সাথে আমাদের গল্পগুজব হবে, আড্ডা হবে। একটা আলাদা রকমের উৎসবের আমেজ ছিল কিন্তু যারা আমাদের বয়সী আরকি তারা রিলেট করতে পারবেন। ছোটবেলায় আমাদের গ্রামে যখন আমাদের কেউ বেড়াতে আসতো, আমাদের কাছে ঈদের মতো খুশি লাগতো। কিন্তু এখন বাচ্চারা খুব বিরক্ত হয়। কারণ হচ্ছে ওই যে তাদের রুম শেয়ার করা লাগে। তাদেরকে আ মানে এ এ তা তারা এখন আর এগুলো পছন্দ করে না।
কারণ তাদের রুটিনে ব্যাঘাত ঘটে। তারা ওই যে গেম খেলবে এই সময়, তারা ওইটা করবে, সেটা করবে। মানে ১-২ মিনিট, ১০ মিনিট তাদের কাজে ব্যাঘাত ঘটতেছে, তারা খুব বিরক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সময় তো আর এসব ডিভাইস ছিল না। আমাদের মানে আমাদের তখন আনন্দই ছিল এটা। যে আমরা যাবো, আমাদের খালার বাড়িতে বেড়াইতে যাবো, বা তারা আসবে আমাদের বাড়িতে। সো এগুলো এখন এই মানে এই যে মানে অস্থিরতা আমাদের মধ্যে, এগুলো জন্য কতগুলো জিনিস প্র্যাকটিস করতে পারেন। এগুলো হচ্ছে জেনারেল প্র্যাকটিস। এগুলো কোন সাইকোলজিক্যাল সাজেশন না। কারণ আই এম নট আ সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট অর হোয়াটসোএভার। সো এইটা কিছু জেনারেল প্র্যাকটিস আরকি। সাধারণ চর্চা। যদি আপনার মধ্যে এরকম অস্থিরতা থাকে যে কোন একটা কাজ দেরি হয়ে যাচ্ছে, আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছেন আপনি, এরকম যদি হয়, তাহলে আ খেয়াল যে স্লো ডাউন করবেন। যে তাড়াহুড়া করার পিছনে একটা বড় কারণ হচ্ছে সময়। টাইম ম্যানেজমেন্ট এখানে খুব জরুরি। জরুরি কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সময় অনুযায়ী করার অভ্যাস তৈরি করতে হবে। অযথা তাড়াহুড়া না করে ভাবুন যে সত্যিই কি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আছে? তাড়াহুড়া করার তো কোনো প্রয়োজন নেই। আপনি অগ্রাধিকার ভিত্তিতে যেটা আগে করা দরকার সে কাজটা করেন। সে কাজটা সময় মতো করে ফেললে দেখবেন তাড়াহুড়া করার দরকার নেই। আপনার যদি অফিসে যাওয়ার আ সময় আপনি জানেন ট্রাফিক জ্যাম, আপনি একটু আগে-ভাগে বের হন। তাহলে আপনার আর এই তাড়াহুড়ার কোনো দরকার নেই। জ্যামে বসে থাকেন, আপনি একটা বই নিয়ে উঠেন। আপনি ওইটা আ গাড়িতে বসেই পড়েন। বা গাড়িতে এখন ড্রাইভ করার সময়ও ব্যবস্থা আছে। পডকাস্ট শোনা যায় গাড়িতে। আ এজন্য রেডিও অনেক জনপ্রিয়। কারণ মানুষ গাড়ি চালানোর সময় রেডিও শুনে। আ সো গাড়ি চালানোতে আপনি যদি জ্যামেও বসে থাকেন, আমি অবশ্য গান সেভাবে শুনি না। মানে গান শোনার অভ্যাস নাই আমার। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বাট আমি হচ্ছে পডকাস্ট শুনি। গাড়ি ড্রাইভ করার সময় আমি পডকাস্ট শুনি। সো সেটাও বই পড়ার মতোই। পডকাস্টও আ মা আপনার ওই যে আপনাদের যাদের iPhone আছে তারা সেখানে পডকাস্টের একটা অপশনই আছে। সেটা গাড়ির মধ্যে শোনা যায়। সো এনিওয়ে, সো তাতে জ্যামে বসে থাকলেও কোনো সমস্যা নাই। সিগনালে বসে থাকা আমার কাজ তো আমার চলতেছে। সো এখন এগুলো তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। আপনি একটু আগে-ভাগে বের হলেই হবে। যাতে আপনাকে তাড়াহুড়ো করতে না পারে। একটু দেরি হলে কি খুব অসুবিধা হবে? ১০ মিনিট দেরি হলে কি খুব ক্ষতি হবে? না, খুব ক্ষতি হবে না। এভাবে ভেবে দেখলে দেখবেন যে বেশিরভাগ সময় আমাদের তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আমাদের এত অস্থির হওয়ার, রেগে যাওয়ার কোনো কারণ নেই। এরপর হচ্ছে ব্রিথিং এক্সারসাইজ। তাই না? কারণ অনেক সময় আমরা অকারণে এই অস্থিরতাটা দেখাই। ধরেন রাস্তায় কিন্তু ঘুষাঘুষি করে, আপনি ঠেলাঠেলি করে, আরেকজনের সাথে চোটবাট করে, এই আ হম্বিতম্বি করে একটা কাজ করায়-টরায় শেষ পর্যন্ত বাসায় এসে কিন্তু আপনি বসেই আছেন। তো আপনার কিন্তু এমন কোনো কাজ নাই। তাইলে খামাখাই এতক্ষণ এই হুড়-হাঙ্গামা কেন করলেন? খামাখাই এ এ এরকম মেজাজ গরম কেন করলেন? কারণ এটা অভ্যাস। আমাদের কিন্তু আসলেই এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। তো এরকম এরপর হচ্ছে ব্রিথিং এক্সারসাইজ। ব্রিথিং এক্সারসাইজ হচ্ছে ওই যে এটা আপনারা কোন প্রফেশনাল কাছ থেকে শিখে নিতে পারেন। মানসিক চাপ কমানোর জন্য। আ এটাকে ওই যে প্রাণায়াম বলে আরকি। আপনি আম আ যারা ইয়োগা-টিয়োগা করেন এরকম কারো কাছ থেকে শিখে নিতে পারেন, বা YouTube এ রিলেটেড অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে আপনি শিখে নিতে পারেন। এটা অনেক সময় আপনার জন্য খুব রিল্যাক্সিং। মানে সোজা হয়ে বসে আপনি এরকম লম্বা করে একটা শ্বাস নিয়ে যতক্ষণ আটকে রাখা যায় আরকি। তারপরে আস্তে আপনি শ্বাসটা ছাড়বেন। এটা যখন করবেন এটা দেখবেন খুবই রিল্যাক্সিং। অনেক সময় যখনই আমরা স্ট্রেসফুল থাকি, সেটা কাজের কারণে, কোন কারণে যদি বিরক্ত লাগে, মেজাজ গরম হয়। দেখুন মেজাজ গরম করে আপনার আল্টিমেটলি নিজের ক্ষতি হবে, আর কারো ক্ষতি হবে না। আপনি যখন রেগে যাচ্ছেন সেটা হচ্ছে এইরকম, মানে রেগে যাওয়াটা মারাত্মক রকম রেগে যাচ্ছেন আপনি। রেগে যাওয়াটা হচ্ছে এরকম যে আপনি নিজে বিষ পান করতেছেন আর আশা করতেছেন যে অন্য আরেকজন মারা যাবে। মানে যার উপরে আপনি রাগলেন, আপনি কারো উপরে যদি এরকম রাগেন আরকি, তার মানে হচ্ছে আপনি নিজে বিষ পান করতেছেন আর ভাবতেছেন যে ওই লোক মারা যাবে। সো রেগে যাওয়াটা হচ্ছে এইরকম নির্বুদ্ধিতা। সো এজন্য যখনই দেখবেন যে কোন কারণে মেজাজ গরম হয়ে যাচ্ছে, কাজে কনসেনট্রেট করতে পারতেছেন না, প্রাণায়ামটা করতে পারেন। প্রাণায়ামের কনসেপ্টটা হচ্ছে সোজা হয়ে বসে লম্বা একটা শ্বাস নিয়ে যতক্ষণ আটকে রাখা যায়, তারপর আস্তে আপনি শ্বাসটা ছাড়বেন এবং পুরো মনোযোগ শ্বাস-প্রশ্বাসের উপর রাখা। আপনার পুরো কনসেনট্রেশনটা থাকবে শ্বাস-প্রশ্বাসের উপরে। যে শ্বাস নিচ্ছেন, যে বাতাস যাচ্ছে আপনার ফুসফুসে, এবং সেখান থেকে আস্তে একটু করে বাতাস বেরোচ্ছে। এইটা যখন আপনি কিছুক্ষণ করবেন, আপনি দেখবেন যে এটা খুবই রিল্যাক্সিং। মানে আস্তে দেখবেন যে আপনার মেজাজ ঠান্ডা হয়ে গেছে। সো এটা চর্চা করতে পারেন। এটা হচ্ছে একদম খুবই কমন। মানে এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই আরকি। এগুলো জেনারেল প্র্যাকটিস। এরপরে মাইন্ডফুলনেস নামে একটা প্র্যাকটিস আছে। এটা মেডিটেশনের একটা প্র্যাকটিস ইন ভার্সন। যেটার মূল উদ্দেশ্য হচ্ছে কোন পরিস্থিতি, পরিবেশ বা বাস্তবতার সাথে মানিয়ে নেয়া। বাস্তবতাকে মেনে নেয়া। যে আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সুতরাং আমাকে অফিসে পৌঁছাতে দেরি হবে। ধরেন কোন কারণে আপনি একটা জরুরি কাজে বের হলেন, হঠাৎ করে দেখলেন যে আজকেই এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, রাস্তা বন্ধ। মোটামুটি ১ ঘন্টা ধরে আপনি জ্যামে বসে আছেন। সো এখন আপনি কি করতে পারেন? আপনি হাত-পা ছোড়াছুড়ি করতে পারেন, গালাগালি করতে পারেন, বিরক্ত হইতে পারেন, মেজাজ গরম করতে পারেন, দাঁত কটমট করতে পারেন।
হ্যাঁ, কি হইলো এই সেই আজ আমার বেলাতেই শুধু এরকম হয়, করতে পারেন এগুলো। বাট আরেকটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে মাইন্ডফুলনেস। কারণ আপনি জানেন যে এগুলো করে তো আর আপনার রাস্তা ফ্রি হবে না। সুতরাং এটা করে কোনো লাভ নেই। আপনি জাস্ট এই বাস্তবতাকে মেনে নিলেন। যে ভাই আমার না হয় ১ ঘন্টা লেট হলো। যদি আমার অ্যাক্সিডেন্ট হইতো, যদি আমারও হসপিটালে নেয়া লাগতো এখন, তাহলে কি ১ ঘন্টা দেরি হইতো? বা এই যে সামনে যারা অ্যাক্সিডেন্ট করছে তাদের মধ্যে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। লাইফ টাইম ইনজুরি। তার সারা জীবনের জন্য একটা পা গেছে, তার সারা জীবনের জন্য একটা হাত গেছে। বা হসপিটালের কোমায় তারা পড়ে থাকতে হবে ১ বছর। সেই তুলনায় আমি কি খারাপ আছি না ভালো আছি? ভালো আছি। তো চুপ করে থাকেন। যে বিপদটা তার জায়গায় আমিও তো থাকতে পারতাম। অ্যাক্সিডেন্ট হইছে, রাস্তা বন্ধ, চুপ করে বসে থাকেন। যে এইটা হবে, কিছু করার নাই। যে যার জন্য জরুরি কাজ ছিল তাদেরকে বলে দিবেন। যে তাদেরকে জাস্ট একটা মেসেজ পাঠিয়ে দিবেন। মেসেজ পাঠিয়ে দিয়ে বিন্দাস বসে থাকুন চুপচাপ। যা হওয়ার হবে। তাই না? অ্যাক্সিডেন্টে যারা আহত বা মারা গেছে তাদের কথা একবার ভাবেন। হ্যাঁ? যে তাদের থেকে আমি তো ভালো আছি। তো এইভাবে আপনি যখন এরকম মাইন্ডফুলনেস পরিস্থিতি যাই হোক, ওই যে হযরত আইয়ুব আলাইহিস সালামের মত। সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ যেই অবস্থায় রাখছে, সেই অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার নাম, এটার নামই হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে হচ্ছে এভরিথিং ইস অলরাইট। যে অবস্থায় আছি, এ অবস্থায় অলরাইট। কারণ এর থেকে খারাপ অবস্থা আরেকজনের আছে। এর থেকে বড়, বড় রোগ আছে অনেকের। তাই না? বহু মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে। তাদের অপারেশন হইছে। অপারেশন সাকসেসফুল হয় নাই। অপারেশন থেকে আরো বড় রকমের জটিলতা তৈরি হইছে। তাই না? বছরের পর বছর অনেকে হসপিটালে বসে আছে। অনেকের নানান রকমের মামলা, হামলা, মানে অনেক মিথ্যা মামলায় অনেকে বছরের পর বছর কোর্ট কাছারিতে দৌড়াইতে হইতেছে। মানে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন তাদের এইসব এসবের পিছনে দৌড়ানো লাগতেছে। এই লয়ারের অফিস, এই এভিডেন্স জোগাড় করো, এই প্রমাণ আনো, এই সাক্ষী আনো। কারণ হচ্ছে তো কেন? অথচ মিথ্যা মামলা। তো এরকম মামলা মোকদ্দমা একজন বলছিল একবার যে আপনার যদি কোন জটিল রোগ না থাকে, যে এটার ডাক্তাররাও কোন কুল-কিনারা করতে পারতেছে না যে এই রোগ কেন হইছে, এর প্রতিকার কি? আর আপনার যদি কোন জটিল মামলা না থাকে, তাহলে ইউ আর ওয়ান অফ দ্যা লাকিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। মানে এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষগুলোর মধ্যে একজন। যদি আপনার কোন দুরারোগ্য ব্যাধি না থাকে, আপনার যদি এমন কোন রোগ না থাকে যে রোগের কোন চিকিৎসা নাই। বা ডাক্তাররা বুঝতে পারতেছে না যে আপনার আসলে রোগটা কি, এর চিকিৎসা কি। আর আপনার যদি কোন জটিল মামলা না থাকে, যে মামলার মানে আপনি প্রমাণ করতে পারতেছেন না আপনাকে নির্দোষ। মানে এটার এমন জটিল মামলা যেটা বছরের পর বছর ধরে ঝুলবে। আ আ এইরকম কোন মামলা মানে উকিল আপনারে কি বলতেছে, আপনি উকিলের ট্রাস্ট করা ছাড়া কোন উপায় নেই। এরকম অনেক জটিলতা আছে। জটিল পরিস্থিতিতে যদি আপনি না পড়েন, তাইলে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষগুলোর একজন। আপনার কাছে টাকা থাক বা না থাক। আপনি যদি একবারে রাস্তার ফকিরও হন, ফুটপাতেও যদি ঘুমায়ে থাকেন, স্টিল ইউ আর ওয়ান অফ দ্যা লাকিয়েস্ট পারসন। যদি আপনার কোন জটিল রোগ না থাকে, যদি আপনার কোন জটিল মামলা না থাকে। তাহলে এজন্যই বললাম যে পরিস্থিতি যাই হোক সেটার সাথে মানিয়ে নেন। ইটস অলরাইট। এটা হইতে হবে। কারণ এটা এর থেকে এটা জীবনের বাস্তবতা। আমার একদিক দিয়ে হলো না এই মাইন্ডফুলনেস। এখন বলবেন মাইন্ডফুলনেস এর কারণে কি সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান হবে না। কিন্তু আপনি এই যে পিস, আপনার এই পিস বা আপনার মেন্টাল পিসটা ইম্পোর্টেন্ট। এই মাইন্ডফুলনেসটা আপনি প্র্যাকটিস করবেন এখন থেকে। যাই ঘটনা ঘটুক। যে এটা দিক থেকে খারাপ হইতে পারত। হ্যাঁ, এটা হবে। হ্যাঁ, তাই না? আমার প্রতিদিন তো আর লাভ হবে না। লোকসান হ্যাঁ, ঠিক আছে। প্রতিদিন একরকম হয় না। তাই না? আপনার ব্যবসা করছেন, একজন বাজে কাস্টমার পড়ছেন, তো আপনি এটা মেনে নিবেন। যে হ্যাঁ, ভাই আমার ১০০ জনের মধ্যে একজন কাস্টমার তো এরকম হবে। তাই না? একজন কাস্টমার দেখা যাবে যে ৳২ র প্রোডাক্ট কিনছে কিন্তু আপনারে ৳২০ র আ পেইন দিচ্ছে। তো আপনি তখন চিন্তা করবেন যে হ্যাঁ, এটাই স্বাভাবিক। এটা নরমাল। আমার এরকম ১০০ জন কাস্টমারের মধ্যে এরকম একজন পড়বে। ইটস ওকে। কারণ হচ্ছে আবার আরেকজন কাস্টমার এসে দেখবেন যে উনি $২,০০০ এর প্রোডাক্ট কিনছে কিন্তু আপনার ২ মিনিটও নষ্ট করে নাই। আপনাকে থ্যাংক ইউ দিয়ে আরো $২০০ বকশিশ দিয়ে চলে গেছে। এরকম কাস্টমারও তো পান। তখন তো কমপ্লেইন করেন না। ওইরকম কাস্টমারও পাবেন ১,০০০ এ ১ জন। আবার এরকম খারাপ কাস্টমারও পাবেন আপনার ১,০০০ এ ১ জন। মানে যারা আপনাকে মোটামুটি ৳২ র জিনিস নিয়ে ৳১০ র ভোগান্তি। সেটা সব জায়গায় তো মেনে নিতে হবে এটা। যে এরকমটা ঘটবে। এরকম হবে। মানুষের চাকরি থাকবে না। আরেকটা ভালো চাকরি হবে। আপস অ্যান্ড ডাউন এর ভিতর দিয়ে যেতে হবে। এই মাইন্ডফুলনেস এর চর্চাটা যারা করতে পারে তাদের জন্য অনেক কিছু ইজি হয়ে যায়। এই। তো আগামী পর্বে আমরা একটা আলাদা পর্বই করব এটা নিয়ে। মানে নেক্সট যে এপিসোডটা সেটা থাকবে হচ্ছে আমাদের কৃতজ্ঞ থাকা নিয়ে। কৃতজ্ঞ থাকা। মানে সফল মানুষ যারা তাদের মধ্যে আরেকটা চিরন্তন বৈশিষ্ট্য হচ্ছে তারা কৃতজ্ঞ। মানে কৃতজ্ঞ এই যে আপনার গ্র্যাটিটিউড এটা সফল মানুষদের একটা বৈশিষ্ট্য। আপনি যদি মানে এই যে কৃতজ্ঞ থাকা মানে কি? আলহামদুলিল্লাহ।
তাই না? এটা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না। আমি এজন্যই আমার এই যে রিলিজিয়াস মাইন্ডসেট এর আলোচনা সেটা কিন্তু আমার এই মাইন্ড ম্যানেজমেন্ট এর আলোচনা থেকেই কিন্তু সেই আলোচনার সূত্রপাত। সো কৃতজ্ঞ থাকা। আপনি যদি কৃতজ্ঞ না হতে পারেন, তাহলে আপনাকে যদি জগতের অধিপতিও বানিয়ে দেওয়া হয় যে এই পুরা দুনিয়াটা আপনার। এরপরেও যদি আপনি কৃতজ্ঞ থাকার যদি চর্চা না করতে পারেন, তাহলে আপনাকে পুরো পৃথিবীরও যদি মালিক বানিয়ে দেওয়া হয়, আপনি দেখবেন আপনি একই রকমভাবে অসুখী, একই রকমভাবেই আপনি দেখবেন যে আ আপনি একই রকম অভাব, অনুযোগ, মানে অস্থিরতা এগুলোর ভিতর দিয়েই আপনি যাচ্ছেন। মানে এই এখন যে অবস্থায় আছেন, এই ঠিক পুরা পৃথিবীর মালিক হওয়ার পরেও আপনার মধ্যে একই রকমের অনুভূতিই থাকবে। সো এজন্য কৃতজ্ঞ থাকা এটা হচ্ছে সফল মানুষদের আরেকটা বৈশিষ্ট্য, চিরন্তন বৈশিষ্ট্য। সফল মানুষরা অত্যন্ত কৃতজ্ঞ আম চিত্তের হয়। সো সেটা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে থেকে আশা করি যে আমরা এখনকার কাজ এখনই করব। যে কাজটা এখন করা যায় সেটা আমি এখনই করে ফেলব। কিন্তু শুধু আবার অকারণ অস্থিরতা দেখাবো না আমি। মানে অকারণ অস্থিরতা যে এই যে আমার অফিসে পৌঁছাতে দেরি হচ্ছে, এই সময়ের জন্য আমি একটা কাজ ঠিক করে রাখবো। আমি একটা পডকাস্ট শুনবো বা আমি একটা ট্রেনিং যেটা হ্যাঁ, কারণ ঢাকার রাস্তায় জ্যাম আছে এটা খুব ভালো করেই জানা আছে। এটা কে না জানে? তো এজন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি আমার গাড়িতে আমার বই থাকতো। আমি গাড়িতে বসেই বই পড়তাম। মানে তারপরে হচ্ছে আ এখন তো গাড়িতে আর বই পড়া যায় না। এখন যেহেতু গাড়ি নিজে ড্রাইভ করতে হয়। তো বাংলাদেশে থাকতে তো ড্রাইভার ছিল। সো সে কারণে গাড়িতে বসে বই পড়া যাইত। তো এখন পডকাস্ট। কারণ অনেক রকমের পডকাস্ট আছে। আ সেগুলো মার্কেটিং রিলেটেড পডকাস্টই আমি শুনি। সো আপনারা আপনাদের সাথে রিলেটেড যেসব পডকাস্ট আছে সেটা শুনতে পারেন। যদি আপনি গাড়ি ড্রাইভ করেন, তাহলে আপনি আপনার আ সাথে রিলেটেড যেসব পডকাস্ট, আপনি যদি মনে করেন যে আমি একজন ইসলামিক স্কলার, ইসলামিক অনেক পডকাস্ট আছে। অনেক ইসলামিক স্কলাররা বিভিন্ন বিষয়ের উপরে এরকম পডকাস্ট করে। আপনি সেটা দিয়ে আপনি গাড়ি চালাইতে পারেন। আপনি যেই বিষয়ের হন। আপনি যদি ফটোগ্রাফার হন, ফটোগ্রাফি রিলেটেড পডকাস্ট আছে। বড় ফটোগ্রাফাররা আপনাকে ফটোগ্রাফির বিভিন্ন দিক নিয়ে বলবে। সো সেটা আপনি গাড়ি চালাইতে শুনতে পারেন। সো আপনি মিউজিশিয়ান হলে বড় মিউজিশিয়ানরা মিউজিশিয়ান হিসাবে কিভাবে সাকসেসফুল হবেন, সেসব নিয়ে দেখবেন যে কথা বলতেছে। সো পডকাস্ট সব রিলেটেড। YouTube এর মতো সার্চ দিলেই আপনি আপনার পছন্দের পডকাস্ট পেয়ে যাবেন। সেগুলো আপনি শুনতে পারেন। তো কিন্তু এগুলোর জন্য আপনার অস্থির হওয়ার কিছু দরকার নেই। রাস্তায় জ্যাম থাকবে এজন্য একটু আগেভাগে বের হইতে হবে। বা এরপরেও যদি অনাকাঙ্ক্ষিত কোনো কারণে দেরি হয়ে যায় যে না আজকে আমি সময় মতো বেরিয়েছি তারপরেও দেরি হয়ে গেছে। সেটাও যদি হয় সেটাকেও স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। সেটাকেও স্বাভাবিক যে এটা হইতে পারে। মানে এটার কোনো এক আ অ মানে এটার জন্য লাফালাফি করে কোনো লাভ নেই। যে লাফালাফি করলে যদি সমস্যার সমাধান হয় খামাখা লাফালাফি করে কোনো লাভ নাই। আপনার মেজাজ গরম হবে। সো এই হচ্ছে গিয়ে বিষয়। সো এখন থেকে আমরা সেভাবে আমাদের সময় এবং সুযোগগুলোকে কাজে লাগাবো যথাসময়ে। আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। এই সাফল্যের বিজ্ঞান সিরিজে কৃতজ্ঞ থাকা সাথে আমাদের সাফল্যের যে সম্পর্ক সেটা নিয়ে কথা বলব।